আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের একটা খুব স্পেশাল পডকাস্টে। আমার সাথে যে মানুষটা আছে আজকে গেস্ট হিসেবে, তিনি বাংলাদেশের একজন অন্যতম সেরা ব্রিলিয়ান্ট মানুষ এবং এটা বলার পেছনে আমি কারণ বলবো একটু পরে। বিকজ দিস গাই ইজ এ গ্র্যাজুয়েট ফ্রম স্ট্যানফোর্ড এবং বাংলাদেশ থেকে স্ট্যানফোর্ডে ফুল রাইট স্কলারশিপ নিয়ে যাওয়া। আর তুমি কি একমাত্র মানুষ? মোস্ট প্রবাবলি না, একমাত্র না, বাট অ্যানুয়ালি হয়তো একজন। অ্যানুয়ালি হয়তো একজনের মতো যায়। সো হি ইজ লাইক দ্য টপ 0.0001% অফ বাংলাদেশ, যে কিনা হচ্ছে যে বাংলাদেশ থেকে তার বাংলাদেশের ফ্ল্যাগকে বুকে নিয়ে সে গিয়েছে স্ট্যানফোর্ডে, সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে এখন সে আবার বাংলাদেশে এসেছে টু গিভ ব্যাক টু দ্য কান্ট্রি। এবং আমরা যা শুনবো তার জার্নিতে যে কিভাবে গিয়েছে এবং হোয়াট নট। সো উইদাউট ফার্দার অ্যাডু, ওয়েলকাম টু পডকাস্ট। থ্যাংক ইউ মোমিত, ইউ আর ভেরি কাইন্ড। আমি ও অনেক বাড়িয়ে বলেছে, কিন্তু হ্যাঁ, আজকে কথা বলতে আমি খুব এক্সাইটেড। সো সৃজন ভাইয়া হচ্ছে যে প্রথমে ছিল সেন্ট জোসেফে, দেন ইভেন্চুয়ালি হি ওয়েন্ট টু স্ট্যানফোর্ড। সো ভাইয়া লাইক টেক আস থ্রু ইওর জার্নি, যা কিভাবে লাইক সেন্ট জোসেফ থেকে আ গাই গোস টু স্ট্যানফোর্ড, মানে এই পুরো জার্নি আসলে কিভাবে হলো? অবশ্যই। তো আমার জন্ম ঢাকাতে। হুম। আমি এখানে ১৬ বছর পর্যন্ত বেড়ে ওঠা। আমি সেন্ট জোসেফে ছিলাম ক্লাস 3 থেকে। ওখানে আমাদের হ্যাঁ, হ্যাঁ, পরিচয়টা right. বিতর্কের মাধ্যমে। তো আমি এখানে একটু ইন্টারাপ্ট করি, লাইক হি মানে সৃজন ভাই কিন্তু অলসো টিম বাংলাদেশের মেম্বার ছিল। এর মানে হচ্ছে প্রত্যেক বছর বাংলাদেশ থেকে একটা টিম হচ্ছে যে ওয়ার্ল্ড স্কুলস ডিবেটিং এ যায়, অর্থাৎ ডিবেটে যেটা মানে ওয়ার্ল্ড কাপ, এবং সৃজন ভাইয়া কিন্তু সেটারও মেম্বার ছিল। সি ইজ অ্যান অ্যামেজিং ডিবেটর অ্যাজ ওয়েল। হ্যাঁ, এখন সো হ্যাঁ, আমার ছোটবেলা মোটামুটি অনেক এক্সট্রা কারিকুলার করতাম। আমার ডিবেট ছিল, আমি সায়েন্স কম্পিটিশন করতাম অনেক। তো এভাবে অনেক এক্সট্রা কারিকুলার করে আম আমি বেসিক্যালি 10 পর্যন্ত এসএসসি পর্যন্ত বাংলাদেশে ছিলাম এবং তারপরে আমি এপ্লাই করলাম একটা ইন্টারন্যাশনাল বোর্ডিং স্কুলে, যেটার নাম ইউনাইটেড ওয়ার্ল্ড কলেজ। তো এটা এস্টাবলিশ হয়েছিল 1960s এ এই মিশনটা নিয়ে যে আমরা আ বিশ্বে শান্তি আনার জন্য যদি আমরা সব দেশ থেকে কিছু ইয়াং লিডার আনতে পারি, তাইলে হোপফুলি দুনিয়াটাতে আরো শান্তি, আরো উন্নতি হবে। এবং তখন কোল্ড ওয়ার ছিল, স্নায়ুযুদ্ধ। তো কনটেক্সট অনেক আলাদা ছিল। তো ইউজুয়ালি তারা বাংলাদেশ থেকে প্রত্যেকটা মাল্টিপল শাখা আছে, কিন্তু ওরা একজন করে নেয়। তো আমি ওখানে একটা ফুল স্কলারশিপ পেয়েছিলাম। সো ক্লাস 10 এবং 11 এবং 12 আমি ইউকেতে পড়েছিলাম একটা বোর্ডিং স্কুলে। ওটা একটা খুব ভালো অভিজ্ঞতা ছিল। অনেক মানুষের সাথে পরিচয় হয়েছে এবং তারপরে ওখান থেকে আমি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে এপ্লাই করলাম। আম I was lucky যে আমি একটা ফুল স্কলারশিপ পেয়েছি। কারণ এটা অনেক এক্সপেনসিভ অনেক একটা expensive ইউনিভার্সিটি। and অনেক কম্পিটিটিভ ও। অনেক কম্পিটিটিভ, রাইট? এটা ওয়ার্ল্ড কিউএস র‍্যাংকিং এ ট্রু, 2nd র‍্যাংকড হ্যাঁ, সেটাই একদম ইউনিভার্সিটি। মনে হচ্ছে। ইঞ্জিনিয়ারিং MIT আর স্ট্যানফোর্ডকে বেস্ট ধরা হয় ওয়ার্ল্ডে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যেটা হচ্ছে ওয়ার্ল্ডে, এটা প্রিটি মাচ স্ট্যানফোর্ডই ডমিনেট করে এখন। সো ওই দিক থেকে বিবেচনা করে আমি খুবই ভাগ্যবান যে আমি এখানে চান্স পেয়েছিলাম এবং তারপর ওখানে 4 বছর পড়া, কিছু রিসার্চ করা, এবং হ্যাঁ, স্ট্যানফোর্ড থেকে আমি গ্র্যাজুয়েট করলাম 2 বছর আগে, নিয়ারলি 3 বছর আগে। এবং তারপর আমি নানান স্টার্টআপে কাজ করছিলাম, নিজের লাইক মানে স্টার্টআপে। বিফোর উই অ্যাকচুয়ালি গো টু দ্য মানে ইম্পোর্টেন্ট কোয়েশ্চেনস, মানে তোমার যে এখন কারেন্ট স্টার্টআপস গুলো আছে বা যে স্টার্টআপ গুলো তুমি অলরেডি করেছো, মানে ওগুলোর ব্যাপারে একটু আইডিয়া দাও। বিকজ লাইক আ লট অফ ইয়াং পিপল দে ওয়ান্ট টু নো হাউ দিস স্টার্টআপ জার্নি ওয়ার্কস। এবং আসলে বাংলাদেশের একটা অন্যতম বড় সমস্যা যে আমরা আসলে কখনো বিসিএস এবং কয়েকটা চাকরি বাদে আমরা আসলে উই ডোন্ট থিংক বিয়ন্ড। বাট লাইক এই যে বিয়ন্ড চিন্তা করার জার্নিটা আসলে আমার জানার খুব ইচ্ছে এবং আই ওয়ান্ট দেম টু নো অ্যাজ ওয়েল। হ্যাঁ, তো আসলে ইকোসিস্টেমটা একটু ম্যাটার করে। অবভিয়াসলি সিলিকন ভ্যালিতে আমি ছিলাম ৪ বছর। তো আমার জন্য অনেক সহজ ছিল। তো আমি ওই প্রিভিলেজটা মাথায় রাখতে চাই। কিন্তু আসলে আমি গ্র্যাজুয়েট করার সময় জানতাম যে আমি স্টার্টআপ করতে চাই, নতুন কিছু বানাতে চাই, উদ্ভাবন করতে চাই। তো এটা আমার মিশন ছিল এবং আমি এই মিশনটা থেকে সরতে চাইনি। তো আমি গ্র্যাজুয়েশনের আগে চিন্তা করছিলাম কিভাবে করা যায়। আমি অনেক প্রজেক্ট বানাচ্ছিলাম, প্রোডাক্ট বানাচ্ছিলাম। তো তারপরে আমার ফার্স্ট কোম্পানি দিলাম স্টোরি ইঞ্জিন, যেটা এআই অ্যানিমেশন নিয়ে। তো হুম, 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 মিড জার্নি যেরকম, আমরা মিড জার্নি করি খুব স্পেসিফিকলি কমিক আর্টিস্ট এবং অ্যানিমেটরদের জন্য। হুম, তো আমরা মোটামুটি সাকসেসফুল এটা। আমাদের 3 মিলিয়ন অ্যানুয়াল ভিজিটর্স আসে ওয়েবসাইটে। আম অনেক স্টুডিও পার্টনার আছে এবং আমাদের মেইন ওয়েবসাইটটা comico.ai। ওখানে এখন আমরা অনেক মানুষ পাই। মিড জার্নিতে যেমন অনেক মানুষ পাই, আমরা অনেক মানুষ পাই। তো ওটার জন্য আমরা $4 মিলিয়ন রেইজ করেছিলাম অ্যান্ড্রিসন হরোউইটজ থেকে, যারা কিন্তু Facebook, Uber এদেরও ব্যাক করেছে। হুম, হুম, হুম। তো আমেরিকার লাইক টপ 1-2 ইনভেস্টরের মধ্যে। তো ওই এক্সপেরিয়েন্স আমার জন্য অনেক ভালো ছিল। কারণ আমি জানতে পারলাম স্টার্টআপে কিভাবে ভালো কাজ করতে হয়। হুম, হুম, এবং তারপর আমি চিন্তা করেছিলাম আসলে আমি আমার মনের কাছে কিছু করতে চাই। যেমন আমি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ছিলাম। হুম, হুম। আম বাইরে পড়া কিংবা স্টাডি অ্যাব্রড আমার জীবন কমপ্লিটলি চেঞ্জ করে দিয়েছে। এবং এই প্রিভিলেজটা আমি চাচ্ছিলাম আরো মানুষের মধ্যে দিতে। তো ওই ইচ্ছা থেকে আমি আমার সেকেন্ড স্টার্টআপ দিলাম applsh.ai। আমরা চেষ্টা করছি হায়ার এডুকেশন যেন যেকোনো স্টুডেন্ট ওয়ার্ল্ডে
করতে পারে সম্পূর্ণ নিজের নিজে হোপফুলি তাদের কোনো এজেন্সি লাগবে না বা অন্য কারো সাহায্য লাগবে না ইন দ্য নিয়ার ফিউচার। কারণ এআই এত ভালো হয়ে যাবে যে এআই যেমন ChatGPT ইউজ করে মানুষ অনেক কাজ করে, তারাই এইসব কাজ করতে পারবে নিজে। তো এটা আমাদের ইভেন্চুয়াল গোল। এবং এটার জন্য আমরা চেষ্টা করছি হায়ার এডুকেশন অ্যাক্সেস বাড়ানোর জন্য যেই সব টেকনোলজি ব্যবহার করা যায়, টুল ব্যবহার করা যায়, সেটা বিল্ড করতে। আমি এখানে একটা কোয়েশ্চেন করতে চাই। ফর এক্সাম্পল আমি লাস্ট রিসেন্ট ডেটা অনুযায়ী মোস্ট প্রবাবলি বাংলাদেশ থেকে লাস্ট ইয়ারে অ্যারাউন্ড 50 to 60,000 স্টুডেন্টস হচ্ছে যে বাইরে গেছে। মানে ইটস এ হিউজ হচ্ছে যে অ্যামাউন্ট অফ স্টুডেন্টস দ্যাট মানে হু আর প্রেফারিং টু গো অ্যাব্রড। এবং এদের একটা বড় পোর্শন কিন্তু হচ্ছে যে অনেক টাকা দিয়ে তারপরে হচ্ছে বাইরে যায় অ্যান্ড অনেক ধরনের প্রবলেমও ফেস করে। সো ট্রেডিশনাল যে কোনো এজেন্সির মানে তুলনায় মানে হাউ উইল অ্যাপ্লাইস বি ডিফারেন্ট? বিকজ মানে এআই দিয়ে আসলে আমার এমন কি বেনিফিট হবে যেটা আমি ট্রেডিশনাল এজেন্সিতে পাচ্ছি না আসলে? এটা খুবই ভালো একটা প্রশ্ন। ট্র্যাডিশনাল এজেন্সি অনেক আছে বাংলাদেশে, আইডিপি আছে, পিএফএসি গ্লোবাল আছে, এক্সেট্রা এজেন্সিজ আছে এবং তাদেরও একটা স্পট আছে আমার মনে করি। বাজে এজেন্সি যেমন আছে বাংলাদেশে, ভালো এজেন্সিও আছে অনেক। আই থিংক আমার মেইন প্রবলেমটা হচ্ছে এই মার্কেটে, সেটা হচ্ছে এজেন্সির ইন্টারেস্ট সবসময় স্টুডেন্টের ইন্টারেস্টের সাথে অ্যালাইন না। কারণ এজেন্সি কিন্তু মেইন প্লেসমেন্টের কারণ হচ্ছে কমিশন এবং এমন কিছু সময় তারা এমন ইউনিভার্সিটি রেকমেন্ড করতে পারে যেগুলো তাদের জন্য ভালো, তো স্টুডেন্টের জন্য ভালো না। তো আমাদের প্রসেসে বা applais.ai যেটা বললাম, applaish.ai, আমাদের প্ল্যাটফর্মে কিন্তু একটা স্টুডেন্ট যে কোনো প্রোগ্রাম নিয়ে রিসার্চ করতে পারে। তো আমাদের 140,000 প্রোগ্রাম আছে। স্টুডেন্ট গিয়ে এবং নিজেই জাস্ট এআই এর সাথে চ্যাট করে প্রোগ্রাম সাজেশনস পেতে পারে। আমরা ৫-৬টা প্রোগ্রাম দিই স্টুডেন্টকে বেসড অন তাদের ডেটা, তাদের প্রেফারেন্স, টিউশন সবকিছু নিয়ে। এবং যখন ওদের ওই সিলেকশনটা হয়ে যায় যে আমি এই কয়টা প্রোগ্রামে ইন্টারেস্টেড, তখন কিন্তু ওরা চাইলে একটা এজেন্সির কাছে গিয়ে বলতে পারে আমাকে এই কয়টা জায়গাতে হেল্প করেন। তো জাস্ট ওই প্রসেসটাতেই কিন্তু স্টুডেন্টরা নিজের বেনিফিটটা নিজে বুঝতে পারছে, যেটা আগে অনেক রিসার্চ ইনফরমেশন স্ট্রিমলাইন করা ইজ লাইক ওয়ান অ্যাসপেক্ট অফ দ্য থিং। এটা একটা অ্যাসপেক্ট। সেকেন্ডলি আমরা যে জিনিসটাতে কাজ করছি, যে যত ডকুমেন্টেশন লাগে, ভিসা পেপার ওয়ার্ক, অ্যাফিডেভিট, নোটারাইজেশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কেমনে প্রিপেয়ার করা যেটা ক্যানাডিয়ান এম্বাসি অ্যাকসেপ্ট করবে, ট্রান্সলেশন, এই সব কিছু আমরা অটোমেট করার চেষ্টা করছি। অর্থাৎ আপনি জাস্ট আপনার পাসপোর্ট দিবেন, ট্রান্সক্রিপ্ট দিবেন, বেসিক কিছু ইনফরমেশন দিবেন এবং যত ডকুমেন্ট লাগে আমরা আপনাকে ডাউনলোড করার উপায়ে দিব। তো এটাতে কিন্তু আপনার যত টেনশন আছে, ভিসা হবে নাকি, আমি ইউনিভার্সিটি আমার ট্রান্সক্রিপ্ট নিবে নাকি, জিপিএ কিভাবে কনভার্ট করব, সবকিছু এআই টেক কেয়ার করছে। কারণ এখন কিন্তু এআই, ChatGPT বেসড এআই যেটা করতে পারে, ওরা ডকুমেন্ট রিড করতে পারে, ডকুমেন্ট এডিট করতে পারে, ডকুমেন্ট রাইট করতে পারে। সো একটা মানুষ যা করতে পারে, এআই খুব শীঘ্রই সবই করতে পারবে এবং অলরেডি করতে পারে। এবং মোস্ট প্রবাবলি নিউট্রালি করবে। নিউট্রালি করবে, দ্যাটস দ্য মেইন থিং, রাইট? যে নিউট্রালি করবে এবং স্টুডেন্টের পার্টিসিপেশন থাকবে প্রসেসটাতে। স্টুডেন্ট তার নিজের বেনিফিটটা পুশ করতে পারবে। সো এরকম একটা প্রসেস করার ইচ্ছা যে সব পেপার ওয়ার্ক আমরা অটোমেট করে দিব, ইভেন অ্যাপ্লিকেশন সাবমিশনটা অটোমেট করে দিব। সো আজকে যেগুলো মানুষ বিভিন্ন পোর্টাল গিয়ে করে, এরর থাকে, আমরা এমন এআই বানাচ্ছি যেটা ব্রাউজারের সাথে ইন্টারাক্ট করে এটা ফুলি অটোমেট করতে পারবে। এবং তারপরে কোনো স্টুডেন্ট যদি আরো এজেন্সি সাপোর্ট চায়, তো আমাদের কিছু কাউন্সিলর থাকবে তাদের ওই সাপোর্টটা দেওয়ার জন্য। সো মানে বেসিক্যালি হচ্ছে উই আর বিল্ডিং অ্যান এআই যেটা কিনা মানে একদম টপ টু বটম একটা স্টুডেন্ট যে এন্টায়ার জার্নি আছে অ্যাব্রড স্টাডির, সেটা পুরাটাই হচ্ছে যে অটোমেট করে ফেলতে পারবে। এবং দ্য বেস্ট থিং ইজ প্রবলি অনেক চিপার হবে এবং একই সাথে হচ্ছে যে মানে অনেক নিউট্রাল হবে। বিকজ অ্যাজ ফার আই নো, এটা অবশ্যই আমার জানার ভুল থাকতে পারে, ইউ আর দ্য এক্সপার্ট ইন হিয়ার। আমি যতটুকু জানি যে অল দি এজেন্সিস মানে যাদের কাছে আমরা যাই, তাদের সবার ইউনিভার্সিটির সাথে অ্যাফিলিয়েশন থাকে। সো লাইক এটা নিয়ে আমার আরেকজনের সাথে কথা হচ্ছিল কয়েকদিন আগে। আমার ফ্রেন্ড বলতেছে যে অমুক এজেন্সিতে গেলাম, ওরা অনেক ভালো, ওরা তো আসলে আমাকে কোনো চার্জই, আমার কাছে কোনো চার্জ নিচ্ছে না, আমাকে পুরো প্রসেস থেকে ফ্রিতে করে দিবে। আমি লাইক হ্যাঁ, দ্য ক্যাচ ইজ তুমি যে ৫০ লাখ টাকা দিবা সেখান থেকে তো ৫ লাখ টাকা ১০ লাখ টাকা অলরেডি পেয়ে যাবে। সো দ্যাটস হাউ দি কমিশন মডেল ওয়ার্কস এন্ড দ্যাটস ওকে। আই মিন লাইক দ্যাটস দি ইউনিভার্সাল মেথড ফর দি এন্টায়ার ওয়ার্ল্ড, রাইট? বাট এই জায়গাটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে মোস্ট প্রবাবলি এখানে যেটা হয় যে একটা ম্যালিশিয়াস হচ্ছে যে আমাদের ইন্টেন্ট থাকে যে যেখানে আমার কমিশন বেশি বা যেখানে আমার অ্যাফিলিয়েশন আছে, আমি শুধুমাত্র ওইটাই সাজেস্ট করবো। আই উইল নট টেল ইউ দ্য ফুল স্টোরি। সো অ্যাট লিস্ট যদি হচ্ছে যে কেউ অ্যাপ্ল্যাশ থেকে অ্যাপ্লাইও না করে, দ্য ফ্যাক্ট যে সে অ্যাটলিস্ট জানতে পারবে যে আসলে তার জন্য রাইট চয়েস কোনটা, এইটা ইটসেলফ আই গেস অনেক হিউজ একটা ইম্প্যাক্ট। মানে উই ডোন্ট হ্যাভ টু লাইক ডু দি এন্টায়ার থিং, জাস্ট দি ইনিশিয়াল পার্ট ইটসেলফ ইজ ভেরি মানে ভ্যালুয়েবল। হ্যাঁ, 100% আমার এই জিনিসটা মনে হয় এবং দ্য ফ্যাক্ট দ্যাট আমরা পুরা ইন্টারনেট স্কাউট করে বেস্ট প্রোগ্রামটা, বেস্ট ইনফরমেশন আনছি এবং তারপর এআই এর সাথে চ্যাট করে তার ইনফরমেশনটা পেতে পারছে। তাদের নিজে একটা ডেটাবেসে গিয়ে ফিল্টার করতে হচ্ছে না এত টিউশন, এত জিনিস, যেটা অনেক প্রত্যেক ওয়েবসাইটে যে আলাদা আলাদা করে করতে তো খুবই পেইনফুল একটা প্রসেস। তো আমরা ওইটাকে ফুল স্ট্রিমলাইন করার
করার চেষ্টা করছি এই এআই এর থ্রুতে। সেকেন্ডলি আমি আরেকটা জিনিস বলব, অনেক কিন্তু এখন এজেন্সি বলে যে ওদের এআই আছে, চ্যাটবট আছে। সবাই দাবি করে তাদের এআই আছে। তো এটা কিন্তু মানে একটা পিওর মার্কেটিং স্টান্ট, রাইট? ওরা জাস্ট একটা চ্যাটবট চ্যাটবট আচ্ছা ঠিক আছে, চ্যাটবট তো আসলে আমরা বেসিক্যালি ওই এআই বলতেছি না, রাইট? লাইক এখন তো সবারই চ্যাটবট আছে। এক্সাক্টলি। সো সবারই চ্যাটবট আসে এবং চ্যাটবটটা ভালো না, টু বি অনেস্ট খুবই বাজে। এবং এখানে যে সর্ট অফ প্রযুক্তি লাগে সেটা ওরা করতে পারবে না। কখনোই করতে পারবে না। এটা আমাদের ইঞ্জিনিয়ারিং টিম সিলিকন ভ্যালি বেসড, আমাদের ইঞ্জিনিয়ার যেমন আমার সিটিও ভার্জিনিয়া টেকের পিএইচডি এবং আমার ব্যাকগ্রাউন্ড টু এআই রিসার্চে। তো আমরা যেই টাইপের প্রযুক্তি বানাচ্ছি বা টেকনোলজি বানাচ্ছি এটা আসলে রেপ্লিকেট করা একটা সার্ভিস বেসড এজেন্সির কাছে ইম্পসিবল। হ্যাঁ, মানে লাইক আন্ডারস্ট্যান্ড দ্যাটস আ টেক এজেন্সি ইটসেলফ। সো ইটস আ টেক এনেবলড এজেন্সি চিন্তা করা যেতে পারে। আই থিংক ইটস টেক এনেবল প্ল্যাটফর্ম, হুম, টেক হুম, এনেবল এজেন্সি না। তো প্ল্যাটফর্মের থ্রুতে যেমন এক্সপিডিয়া থ্রুতে মানুষ যে কোনো জায়গায় ফ্লাইট বুক করতে হুম, পারে, হুম। রাইট? বা গোজাইনের থ্রুতে হয়তো বাংলাদেশে। বা মানুষ ট্রাভেল এজেন্টের কাছেও যেতে পারে। তো ওরকম একটা রিলেশনশিপ হবে যে তারা চাইলে এজেন্সির কাছেও যেতে পারবে বা তারা যদি ডিরেক্টলি এপ্লাই করতে চায় সেটাও করতে পারবে। সেটা আমরা করতে প্রসেসটা পারবে। এত সিম্পল করার চেষ্টা করছি। যাক মাশাআল্লাহ। আই রিয়ালি হোপ যে হচ্ছে যে আসলে লাইক বাংলাদেশ থেকে এমন কিছু একটা গড়ে উঠুক যেটা কিনা মানে শুধুমাত্র বাংলাদেশ না, গ্লোবালি একটা ইমপ্যাক্টফুল কিছু একটা বানাবে। হ্যাঁ, মুভিং অন টু দ্য নেক্সট পার্ট অফ দ্য এপিসোড, সেটা হচ্ছে যে তুমি যে স্ট্যানফোর্ডে গেলা। সো হাউ ওয়াজ স্ট্যানফোর্ড? লাইক হুম, হুম। মানে ফর এক্সাম্পল এটা আমার অনেক বড় শখ ছিল যে আমি লাইক বাইরে পড়তে যাব। কুডন্ট মেক ইট। বুয়েটে পড়েছি। বুয়েটের একটা আলাদা হচ্ছে এনভায়রনমেন্ট ছিল এন্ড হোয়াট নট। বাট স্ট্যানফোর্ড কেমন? লাইক আই স দ্য ভিডিওস, I saw a lot of posts and whatnot, but I really want to hear from you যে আসলে স্ট্যানফোর্ডের কিরকম এনভায়রনমেন্ট থাকে? হ্যাঁ, খুব ভালো প্রশ্ন। এটা আমি শেয়ার করতে পারবো। আমার জীবনে অলমোস্ট ৫ বছর আমি ওখানে কাটিয়েছি। হুম, গ্র্যাজুয়েশনের পরও ১ বছর কোম্পানির নানান কাজ নিয়ে। তো আমার মনে হয় মেইন ডিফারেন্সটা হচ্ছে একটা হচ্ছে সংস্কৃতির পার্থক্য, আরেকটা হচ্ছে হয়তো ইনস্টিটিউশনাল পার্থক্য। হুম, হুম, আমি যদি সংস্কৃতি পার্থক্যের কথা বলি, আই থিংক আমি ওখান থেকে এক্সেলেন্স কে এটা বুঝেছি। হুম, যে একটা মানুষ কতটা এক্সেলেন্ট হতে পারে, তাদের ডেইলি রুটিন কি, তারা কিভাবে হুম, পড়াশোনা অ্যাপ্রোচ করে, তারা কিভাবে গবেষণা অ্যাপ্রোচ করে, এক্সট্রা কারিকুলার অ্যাপ্রোচ করে। এই এক্সেলেন্স কি এই জিনিসটা আমি দেখতে পেরেছি। যেমন আমার কিছু ফ্রেন্ড আছে যারা ওপেন এআই তে কাজ করে, যারা ChatGPT বানায়, রাইট? হুম, হুম, হুম। তো আমার নিজের অনেক পার্সোনাল ফ্রেন্ড আছে যারা অনেক সাকসেসফুল স্টার্টআপ বানাচ্ছে বা কাজ করছে। সো ওদের কাছ থেকে এক্সেলেন্স শেখাটা একটা বড় পাওয়া। দ্বিতীয়ত আমি বলব ফ্যাকাল্টির কোয়ালিটি। যেমন আমাদের পিক্সারের হয়তো অনেকে নাম জানে, রাইট? টয় স্টোরি এটসেট্রা। তাদের co-founder প্যাট হ্যানরাহান, হুম, হুম। সে স্ট্যানফোর্ডের প্রফেসর। আমাদের প্রচুর নাইস। টুরিং অ্যাওয়ার্ড উইনিং প্রফেসরস আছে এবং তারা ইন্ট্রোডাক্টরি ক্লাসও নেয়। সো তাদের আন্ডারে যখন কাজ করার একটা অভিজ্ঞতা হয়, তখন আসলে মানে রিসার্চের টপ এন্ডে থাকা যায়। আই থিংক আমি থার্ড জিনিস বলব হচ্ছে, আর আমার মনে হয় এইটা মেইন ডিফারেন্স। সেটা হচ্ছে কোর্সগুলো অনেক আপডেটেড। সো বাংলাদেশে যেটা একটা বিশাল ব্যাকলগ থাকে। ট্রু, ট্রু, ট্রু। বইটা হয়তো এগ্রিড। তুমি দেখবা বুয়েট খুবই ভালো। বুয়েটের বুয়েটের সিসি ডিপার্টমেন্ট ইস প্রবাবলি one of the most updated departments, but not gonna speak for everyone. এক্সাক্টলি রাইট এবং আপডেটটাও হয়তো বাংলাদেশে যারা বেস্ট আছে তাদের হয়তো ২-৩ বছর একটা ল্যাগ থাকে। হ্যাঁ, হ্যাঁ, like you guys get it first because আমরা like you অলমোস্ট guys are the ইমিডিয়েটলি pioneer. পাই, রাইট? অনেক সময় আমরা আগে পাই হুম, হুম, যে একটা নতুন অ্যালগরিদম আসবে, ইন্ডাস্ট্রিতে এখনো অ্যাডপ্টেড হয়নি, আমরা অনেক সময় আগে পেয়ে যাচ্ছি। হুম, 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 তো এইটা একটা বিশাল অ্যাডভান্টেজ হয় রিসার্চের ক্ষেত্রে। আর আই থিংক 4 জিনিস বলব, অনেক এন্টারপ্রেনিউরিয়াল একটা কালচার। এটা অনেক ডিফারেন্ট অনেক যেকোনো জায়গা থেকে। হুম, হুম, হুম। তো হার্ভার্ড যেমন ওয়ার্ল্ডে অনেকে মনে করে বেস্ট ইউনিভার্সিটি অনেক কিছুর জন্য। কিন্তু এন্টারপ্রেনিউরশিপের জন্য আমার মনে হয় স্ট্যানফোর্ড থেকে বেটার কোনো ইউনিভার্সিটি নাই। স্ট্যানফোর্ড থেকে যেমন ২৮১ টা ইউনিকর্ন স্টার্টআপ বিল্ড হয়েছে। মানে $১ বিলিয়ন এর ভ্যালুয়েশনের বেশি। ওয়াও! সেকেন্ড হচ্ছে হার্ভার্ড যাদের ১৬৪ টা, অলমোস্ট ১০০ টা কম হুম, হুম, ইউনিকর্ন হুম। স্টার্টআপ বিল্ড হয়েছে ওখান থেকে। সো এন্টারপ্রেনিউরিয়াল ইকোসিস্টেম, এন্টারপ্রেনিউরিয়াল কালচার সবকিছু বিবেচনা করলে আই থিংক স্ট্যানফোর্ড ওই জায়গাটাতে এগিয়ে। আম অন্যান্য অনেক ইউনিভার্সিটি দেখেন খুবই ভালো, প্রিন্সটন রিসার্চের জন্য ভালো, হার্ভার্ড হয়তো গভর্নেন্স, ফাইন্যান্স, ইঞ্জিনিয়ারিং সবকিছুর জন্য ভালো। তো আমার মনে হয় এন্টারপ্রেনিউরিয়াল কালচারটা স্ট্যানফোর্ড একটা নিজের একটা জিনিস, সেটা অন্য অনেক জায়গায় আমরা দেখতে পারি না। হ্যাঁ, মানে আমি if I'm being very honest here at this moment, আমার কাছে মনে হচ্ছে যে বুয়েট থেকে যখন আমরা গ্র্যাজুয়েট করি, মানে very few of us want to be entrepreneurs. আমাদের মেজরিটি হচ্ছে যে আসলে চায় ২ টা জিনিস। এক হচ্ছে যে আমরা somehow একটা পিএইচডি নিয়ে বাইরে যাবো। হু, হু। মানে that's the মানে বিগ বুয়েটিয়ান গোল। আর যারা হচ্ছে যে দেশে থাকতে তারা সবাই বিসিএস দিবে। মানে এই ২ টো ছাড়া এবং একটা খুবই টিনি টাইনি পোরশন আইবিএ থেকে এমবিএ করে দেন তারা কর্পোরেটে শিফট করে। বাট বেসিক্যালি ঘুরে ফিরে ৩ টাই। মানে that's all we think of. সো এটা নিয়ে আমি সেদিন আবুর সাথে কথা বলতেছিলাম যে আসলে মোস্ট প্রবাবলি entrepreneurship কে গ্লোরিফাই করা হয় না বাংলাদেশে। এটা একটা বড় ধরনের ড্রব্যাক। বিকজ উইথআউট দিস মানে we cannot come up with something new, we cannot come up with innovations এবং মানে নতুন জবস তো তৈরি হবে না। if you do not create new jobs তাহলে তো আসলে এবং সেটা তো আমাদেরই করার কথা। বা যে স্ট্যানফোর্ডে তোমরা যেমন বললে একটা entrepreneurial কালচার আছে। এই জিনিসটা I really hope যে একদিন বুয়েটে মানে কিক ইন করে।
এবং আমাদের মধ্যে জিনিসগুলো আসে। বাট ভাইয়া মানে হিয়ার্স দ্য ইম্পোর্টেন্ট থিং। সো লাইক স্ট্যানফোর্ডে যেয়ে না হয় এগুলো তুমি পেয়েছো। হোয়াই ডিড ইউ গো টু স্ট্যানফোর্ড? মানে বিদেশে পড়তে যাবা। এইটার মানে রিজনটা কি? মানে হচ্ছে যে হোয়াই ডিড ইউ হ্যাভ দিস ড্রিম? সো এটা একটা মজার গল্প আছে টু বি অনেস্ট। আমি যখন ছোট ছিলাম তো আমার বাংলাদেশে সবকিছু ভালো লাগতো। এখনো ভালো লাগে। হুম। আমার ফ্যামিলি এখানে, আমার সব বন্ধু এখানে ছোটবেলার। তো আমার ঢাকা খুবই ভালো লাগে। কিন্তু আমার একটা অনেক বড় কমপ্লেইন ছিল সেটা হচ্ছে আমার ট্রাফিক জ্যাম ভাল লাগতো না। এটা হয়তো বাংলাদেশে সবাই এগ্রি করবে। ট্রাফিক জ্যামটা কেউ পছন্দ করে না। যারা ঢাকায় পড়েছে সবাই। স্পেশালি ঢাকায়। আর আমি ধানমন্ডিতে বড় হয়েছি। সব আরো বাজে। স্কুলগুলা ওখানে। আমি ট্রাফিক জ্যামে আটকায় থাকতাম। তো আমার একসময় মনে হলো ক্লাস 7 বা 8 এর দিকে যে আমার আয়ুর 20% কমে যাচ্ছে। কারণ আমি জাগনা যতক্ষণ থাকছি আমি ট্রাফিক জ্যামে কাটাচ্ছি 20% দিনে। তো আমার জাস্ট এইটা একদম ভাল লাগতো না। তো আমি চিন্তা করলাম আচ্ছা আমি মেবি বাইরে যাওয়ার চেষ্টা করি। হুম, হুম। তো তখন আমি রিসার্চ করা শুরু করলাম কিভাবে যাওয়া যায় এবং মেক্সিমাম মানুষ কিন্তু বাংলাদেশ থেকে মাস্টার্স এর পরে যায় কিংবা পিএইচডি তে যায়। মোস্টলি রাইট? তো আমি কিন্তু ইন আ ওয়ে ক্লাস 10 এর পরে চলে গেছি। ট্রু। তো অনেক আগে। এটা অলমোস্ট কেউই করে না। কিন্তু আমি রিসার্চ করছিলাম যে কিভাবে এটা করা যেতে পারে এবং অনেক জায়গার প্রোগ্রাম দেখেছি, অনেক ম্যানুয়ালি ঘন্টার পর ঘন্টা রিসার্চ করেছি, তারপর এই জিনিসটা পেলাম। মেবি এটাও একটা ইন্সপিরেশন অ্যাপ্লাস ক্রিয়েট করার জন্য যে রিসার্চ প্রসেসটা অনেক কি প্যারা। আরেকটু সিম্পল করা যায় নাকি? কারণ আমি এই প্যারাটা দিয়ে গিয়েছি। আর সেকেন্ডলি আমি বলব হচ্ছে এইটা হচ্ছে ওই রিজনটা। বাট সেকেন্ডলি অবভিয়াসলি আমি চাচ্ছিলাম যে আমি বিশ্বের সেরা শিক্ষা যেখানে পেতে পারি সেখানে যাব। সো আমি তখন চিন্তা করছিলাম বিশ্বের সেরা শিক্ষা প্রতিষ্ঠান, ইনস্টিটিউশন কি, এডুকেশন ইনস্টিটিউশন কি? এবং ওই অনুযায়ী আমি চিন্তা করছিলাম যে আমি এমন কোনো জায়গায় যেতে চাই যেখানে আমার বেড়ে ওঠার জন্য আমি বেস্ট এডুকেশনটাই পাবো। তো এইটা সেকেন্ড মোটিভ ছিল। কিন্তু honestly ফার্স্ট মোটিভ ছিল ট্রাফিক জ্যাম থেকে ট্রাফিক জ্যাম স্কেপ থেকে করা। বের হয়ে আসা। হ্যাঁ। খুবই ভালো জিনিস। আই গেস ট্রাফিক জ্যাম থেকে বের হয়ে আসার মতো একটা বড় ধরনের ব্লেসিং কারো লাইফে থাকলে সবার নেওয়া উচিত। দ্যা কোয়েশ্চেন যেটা হচ্ছে যে এখন আমার কাছে মনে হয় সবার মানে একটু সিরিয়াস ডিসকাশন সেটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি কেউ এখন বাইরে পড়তে যেতে চায়, ফার্স্ট আমি জানতে চাই হোয়াট আর দি বিগেস্ট মানে কনসেপশনস দেন দে হ্যাভ অ্যান্ড দেন লাইক তোমার কাছে অ্যাকচুয়াল অ্যান্সার যে আসলে কি, কি করতে হয় না করতে। লাইক ফার্স্ট মানে স্টার্ট উইথ দ্যাট যে বাংলাদেশ থেকে যদি কেউ বিদেশে পড়তে চায় ওর মানে কি মিসকনসেপশন গুলো কি, কি? জি, সো ফার্স্ট আমি বলব বাংলাদেশ থেকে যদি কেউ বিদেশে পড়তে চায়, তাদের অনেকে মনে করে IELTS দিলেই সব হয়ে যাবে। না, এটা হয় না। যে IELTS হচ্ছে সেই ম্যাজিক্যাল সলিউশন জিনির মতো যেটা এটাতে ভালো 7 বা 7.5 স্কোর আসলেই সব ঠিক হয়ে যাবে। তো এটা ভুল ধারণা। আসলে কান্ট্রি ওয়াইজ ডিপেন্ড করে। সো অস্ট্রেলিয়া, কানাডা, ইউকের জন্য কানাডা বলব না, অস্ট্রেলিয়া, ইউকের জন্য অফটেন টাইমস IELTS এর সাথে ভালো গ্রেডস লাগে। হুম, সো হুম, হুম। ভালো গ্রেডস যদি থাকে স্কুলে, এসএসসি, এইচএসসি তে IELTS ও যদি থাকে, ফাইন্যান্সিয়াল যদি যে বাজেটটা সেটা যদি থাকে এইসব জায়গায় যাওয়া যেতে পারে। তার সাথে ভালো স্টেটমেন্ট অফ পারপাস দরকার। হুম, তার সাথে ভালো অফটেন টাইমস আরো ভিসা পাওয়ার জন্য আরো কিছু জিনিস কাজে লাগতে পারে। ওই সবকিছু ঠিক থাকলে, পেপার ওয়ার্ক ঠিক থাকলে হুম। তখন যাওয়া যায়। আমেরিকার জন্য অ্যান্সারটা একটু আলাদা। আচ্ছা। কানাডা, আমেরিকার জন্য অ্যান্সারটা আলাদা। তারা এই সবকিছু চায়। কিন্তু তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি চায় এবং তারা দেখতে চায় যে মানুষ হিসাবে তোমার গোলটা কি? হুম, হুম। সো আমেরিকাতে আমি বলি স্পেশালি আন্ডার গ্র্যাজুয়েটের জন্য, মাস্টার্সের জন্য আরেকটু স্ট্রেইট ফরওয়ার্ড। তখন হয়তো রিসার্চ চাবে, থিসিস চাবে মাস্টার্সের জন্য। তো আন্ডারগ্রেডের জন্য যদি আমি বলি, ব্যাচেলরের জন্য যদি বলি, আমেরিকা হচ্ছে আমি বলি 30-30-30 অর্থাৎ আমেরিকাতে 30% হচ্ছে গ্রেডস, হুম, 30% হচ্ছে এক্সট্রা কারিকুলার এবং 30% হচ্ছে পার্সোনাল স্টেটমেন্ট যেটা আসলে স্টোরি টেলিং। ওইটার মাধ্যমে আমরা কমিউনিকেট করি যে আমাদের পাস্টের মিনিংটা কি? আমরা যে এতদিন জীবন যাপন করলাম, আমরা কেন এভাবে জীবন যাপন করেছি? হুম, হুম। এবং আমাদের ফিউচার প্রজেকশনটা কি হবে? তো আমার মনে হয় এই স্টোরি টেলিংটাই হচ্ছে পার্সোনাল এসে দিয়ে আসে, স্টেটমেন্ট অফ পারপাস দিয়ে আসে। তো এই স্টোরি টেলিং অ্যাসপেক্টটা আমার মনে হয় অনেক স্ট্রং সব ইউনিভার্সিটি, সব দেশের জন্যই। কিন্তু আমেরিকাতে ইউনিকলি স্ট্রং। আই থিংক সেকেন্ড যে জিনিসটা আমি বলব সেটা এখানে হচ্ছে একটা কোয়েশ্চেন ছিল। আন্ডারগ্রেড কি শুধুমাত্র আমেরিকায় হচ্ছে ফুল রাইট স্কলারশিপ দেয়? টু বি অনেস্ট ফুল রাইড মানে হচ্ছে 100% স্কলারশিপ হুম, হুম, হুম। যেখানে অলমোস্ট লিভিং কস্টও বিয়ার করবে, টিউশনও বিয়ার টিউশন করবে। বিয়ার করবে। এটা আমেরিকা ছাড়া খুব কম জায়গা দেয়। আচ্ছা, আচ্ছা। খুব কম জায়গা দেয়। আমেরিকাতে এই কালচারটা আছে, এটাকে ফুল রাইড বলে, নিড বেসড এইডের এবং ওরা আরেকটা জিনিস আমেরিকা হচ্ছে 10-15% স্টুডেন্ট চায় যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হবে। হুম, হুম, ওদের হুম। ইউনিভার্সিটি গোলে এটা একটা রিটেন এস্টাবলিশড গোল এবং আচ্ছা, এটাও ওদের অ্যাট্রাক্ট করে হচ্ছে ডোমেস্টিক স্টুডেন্ট অ্যাট্রাক্ট করার জন্য। আচ্ছা, আচ্ছা। সো এটার জন্য অলমোস্ট আমেরিকা এক্সক্লুসিভলি দেয়। কিছু এগেইন কনটেক্সট রাইট? কিছু স্কলারশিপ থাকে যেমন টার্কিতে একটা আছে ফুল
ফুল কভার করে। কভার করে। হ্যাঁ, তো অস্ট্রেলিয়া দুবাইতে আছে একটা। স্পেসিফিক হতে পারে, হুম, দুবাইতে আছে। আমি শুনেছি হাঙ্গারিতেও আছে, ফিনল্যান্ডে হাঙ্গেরিতে আছে। আছে। তো এগুলো আসলে স্কেলে না। এটাতে কয়েকজন হয়তো ১০০ জন গভর্নমেন্ট ফান্ড করছে। হুম, হুম, তো হুম। আমেরিকায় থাউজেন্ডস অফ স্টুডেন্টস, প্রত্যেকটা ইউনিভার্সিটি হয়তো প্রত্যেক বছর ইউ নো এনিথিং লাইক ১০ থেকে ১০০ স্টুডেন্ট ফুল নিচ্ছে। রাইড হয়তো দিচ্ছে, ইভেন ইন্টারন্যাশনালি। স্কুলের বাজেটের উপর ডিপেন্ড করে। তো আমেরিকায় মোটামুটি কোনো খরচ ছাড়া পড়ার জন্য ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের একমাত্র উপায়। কিন্তু অনেক কম্পিটিটিভ, হুম, হুম, হুম। অনেক কম্পিটিটিভ এবং অনেক স্টুডেন্টই ফুল রাইডটা পায় না এবং তাদের অনেক সময় অনেস্টলি প্রিপারেশন বা বের করার জন্য বা বেস করার জন্য আইদার এজেন্সি সাপোর্ট নেওয়া কিংবা নিজে রিসার্চ করা অ্যান্ড হোপফুলি অ্যাপ্লাসের থ্রুতে রিসার্চ করা, এইটাই বেস্ট তখন ওদের উপায় হয়ে যায়। ওকে, নাইস। লাইক আচ্ছা, যে মিসকনসেপশন গুলো ছিল, একটা ছিল আইএলটিএস দিয়ে হয় না, হুম। এসওপি লাগে অ্যান্ড হোয়াট নট। আর কি মিসকনসেপশন আছে? আই থিংক আরেকটা বলব যে অনেক টাকা লাগে। হুম, তো অনেকে মনে করে যে প্রত্যেক বছর পড়ার জন্য $১,০০,০০,০০০ প্লাস লাগবে। যেটা হচ্ছে $100,000 হুম, রাইট? $১,০০,০০,০০০ প্লাস। সো ৪ বছর পড়ার জন্য $৪,০০,০০,০০০ লাগবে। আসলে এরকম না। অনেক ইউনিভার্সিটি আছে অনেক অ্যাফোর্ডেবল। তো হুম। ইভেন ভালো ইউনিভার্সিটি অনেক আছে 20,000-30,000 কিংবা 20,000-30,০০,০০০ রেঞ্জের এমন ইউনিভার্সিটি আছে যাদের টিউশন হচ্ছে $11,000 সো হয়তো ১৪,০০,০০০ এর মতো। তো এবং তারপর সো এরকম কিছু ইউনিভার্সিটি যদি আমি নাম বলি, আমেরিকাতে ইউনিভার্সিটি অফ টেক্সাস সিস্টেম আছে, হুম, হুম, ইউনিভার্সিটি অফ সাফোক আছে অন্যান্য দেশে। এরকম অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ফিটা আরো ম্যানেজেবল। সেকেন্ডলি স্টুডেন্টদের যদি বাজেট একটা বড় সমস্যা হয়, তারা লো কস্ট অফ লিভিং স্টেটে যেতে পারে। হুম, হুম। সো আমি যদি এক্সপেরিয়েন্স বলি, ক্যালিফোর্নিয়াতে একটা সিঙ্গল রুম হয়তোবা $১৫০০, অনেকটা পার মান্থ। ৳২,০০,০০০ মতো পার মান্থ। অনেক এক্সপেনসিভ। কিন্তু নক্সভিল যেটা টেনেসি আরেকটা স্টেটে, ওখানে এই সেম সিঙ্গল রুমটা $৬০০ হবে বা $৫০০ হবে। সো লিভিং কস্ট 3 টাইমস হায়ার রাইট ক্যালিফোর্নিয়াতে। সো কারো যদি বাজেট শর্টেজ থাকে তারা অন্যান্য স্টেট দেখতে পারে। বাট ওই সেটের হচ্ছে ইউনিভার্সিটি কোয়ালিটি কি সেম হয়? সামটাইমস হয় না, রাইট? আচ্ছা। সামটাইমস হয় না। কিন্তু কারো যদি কনস্ট্রেইন থাকে, কনস্ট্রেইন হ্যাঁ, এর মানে মধ্যে লাইক কাজ হচ্ছে যে করতে বাট হবে। কম্পারেটিভলি এটা বেটার আরকি। কিন্তু আমি বলব যে টু বি ভেরি অনেস্ট, ইউনিভার্সিটি কোয়ালিটির ডিফারেন্সটা বাংলাদেশে যেমন ঢাকা ইউনিভার্সিটি কিংবা অন্য কোনো অত নামকরা ইউনিভার্সিটি যেটা না, তাদের হুম। ডিফারেন্সটা অনেক বড়। আমার এক্সপেরিয়েন্সে আমেরিকায় জিনিসটা ওরকম না। সো ওদের আচ্ছা, আচ্ছা, মোটামুটি মিড টিয়ার ইউনিভার্সিটি অনেক ভালো। সো আচ্ছা। এখানে যদি কেউ নিজে গো গেটার হয়, নিজে জিনিসপাতি পড়াশোনা করতে পারে, প্রফেসরদের সাহায্য নিতে পারে, ভালো ল্যাব আছে। অলমোস্ট যেকোনো ইউনিভার্সিটি থেকে তারা সাকসেসফুল হতে পারবে। নাইস। সো ওইটা একটা বেনিফিট। সো এবার মিসকনসেপশনস গেল। এখন হচ্ছে যে ইফ সামওয়ান ওয়ান্টস টু এপ্লাই, হু, হু। মনে করো হচ্ছে এখন আমি 11 এ উঠলাম মাত্র। এখন এইচএসসি 27 ব্যাচ, আমি মাত্র 11 এ উঠলাম। আমি এখন বাইরে এপ্লাই করতে চাচ্ছি। সো হোয়াট শুড বি মাই প্রসেস? এই আগামী ১.৫ থেকে ২ বছর আমাকে কি করতে হবে? কখন এপ্লাই করতে হবে? হোয়াট আর দ্য থিংস দ্যাট আই নিড টু ডু? খুবই ভালো একটা ইম্পোর্টেন্ট প্রশ্ন, রাইট? আমি যদি 11-12 এ থাকি, আমি কিভাবে প্রিপারেশন নিতে পারি বেস্ট জায়গায় যাওয়ার জন্য ইউনিভার্সিটি ওয়াইজ? আই থিংক এগেইন ডেস্টিনেশন ওয়াইজ ম্যাটার করে। কিন্তু আমি হুম, ১ম এ বলি যে ডেস্টিনেশন ছাড়া উপায়গুলো কি, কি? তো ১ম হচ্ছে কিছু টেস্ট দিতে হয়, হুম, হুম। রাইট? ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয় যেমন IELTS, TOEFL, PTE এটসেট্রা। সরি Duolingo টা। এবং এই টেস্টগুলো দেওয়ার জন্য প্রিপারেশন যত আগে নেওয়া পসিবল ভালো। তো আচ্ছা। ইভেন ২ বছর আগে যদি কেউ নিতে পারে মানে প্রিপেয়ার্ড হয়ে থাকা, তারা ২ বছর আগে যদি ফার্স্ট টেস্টটা দেয়, হুম, সেটা একটা খুব ভালো জিনিস। কারণ এই টেস্টগুলো বারবার দেওয়া যায়। হ্যাঁ, এবং তারা বেস্ট স্কোরটা নেয়। ওরা কিন্তু আগের স্কোর নিবে আগে না। স্কোর নেয় না। সো SAT হোক, IELTS হোক, রিপিটেডলি টেস্ট দেওয়া, ফার্স্ট টেস্টে যদি খারাপ হয় তারপর আবার দেওয়া, সেটা হুম, একটা খুবই ভালো স্ট্র্যাটেজি। সেকেন্ড আমি বলব গ্রেডস কনসিস্টেন্ট রাখা। এখানে আরেকটা মিসকনসেপশন আছে যে সবাই মনে করে গ্রেডস একদম ৪ বছর ধরে পারফেক্ট থাকতে হয়। জিনিসটা ওরকম না। অ্যাডমিশন অফিসাররা জানে যে লাইফ হ্যাপেন্স, ফ্যামিলির কোনো প্রবলেম হতে পারে, অসুস্থতা হতে পারে। তো তখন এটা এক্সপ্লেইন করা যে আমার কেন গ্রেডস খারাপ হয়েছে, বা স্টাডিতে কেন গ্যাপ আছে, এটসেট্রা। আম থার্ড আমি যে জিনিসটা বলব সেটা হচ্ছে মোটামুটি তাদের প্রোফাইলে উইকনেস যেগুলো সেটা একটু ইমপ্রুভ করার চেষ্টা করা। সো অর্থাৎ অনেকের হয়তো এক্সট্রা কারিকুলার স্ট্রং না। সো তখন তাদের একটু এক্সট্রা কারিকুলার ইমপ্রুভ করার স্ট্র্যাটেজি বের করা আচ্ছা, উচিত। এখানে আমার একটা কোয়েশ্চেন আছে। সো এক্সট্রা কারিকুলার যদি কেউ করে, মানে ইস দেয়ার এনি লিস্ট অফ এক্সট্রা কারিকুলার যেগুলো হচ্ছে যে প্রেফারেবল? 1। আর সেকেন্ডলি হচ্ছে যে যদি এটা করাও থাকে, মানে হাউ ডু আই শো দেম যে আই ডিড দিস এক্সট্রা কারিকুলার? মানে লাইক ফর এক্সাম্পল আমাকে অনেকে বলে যে, "ভাই আমি একটা ডিবেটের সার্টিফিকেট বানায় নিলেই তো হইল।" মানে লাইক আমি জানি যে আসলে সার্টিফিকেশন ডাজন্ট ওয়ার্ক। এটা আমি বললে হবে না। তোমার মুখ দিয়ে বলা লাগবে যে আসলে হাউ ডু ইউ এক্সাক্টলি শো ইউর এক্সট্রা কারিকুলারস? যে আচ্ছা, মানে আমি অ্যাকচুয়ালি জিনিসটা করছি এবং রাইট। এটা আমার এভিডেন্স। সো এখানে আমি ট্রান্সপারেন্সির জন্য একটা বলি, এক্সট্রা কারিকুলার আমেরিকা, কানাডা অনেক বেশি ওয়েট দেয় কম্পেয়ার হুম, টু ইউকে এবং অস্ট্রেলিয়া। আর ইউকে, অস্ট্রেলিয়া আরেকটু ট্রান্সেকশনাল যে মিনিমাম যদি স্কোর থাকে, IELTS স্কোর ভালো থাকে, বাজেট যদি থাকে জাস্ট যাওয়া যাবে। হুম, হুম, হুম। সো এই ক্যাভ এ এ তার মানে না যে ইউকে, অস্ট্রেলিয়া এক্সট্রা কারিকুলার নিয়ে কেয়ার করে না। সবাই করে।
তো সেকেন্ড কোয়েশ্চেন যদি হয় যে কি এক্সট্রা কারিকুলার প্রায়োরিটি বেশি হয়, আসলে আমি বলব না ১-২টা এক্সট্রা কারিকুলার, বাট বেসিক্যালি যেকোনো ইন্টারেস্টের মধ্যে সবচেয়ে অ্যাডভান্স লেভেলে কিভাবে যাওয়া যায়। তো আচ্ছা। আমি এটাকে বলি হচ্ছে ইনওয়ার্ড আউট কিংবা হুম, সার্কেল, একটা বৃত্তের সেন্টার থেকে বাইরে যাওয়া স্ট্র্যাটেজি। হুম, হুম, সো কেউ যদি ডিবেটে ইন্টারেস্টেড হয়, তাদের ১ম এ ডিবেট ক্লাব জয়েন করা উচিত। তারপর চিন্তা করা উচিত হচ্ছে তার শহরে, ঢাকা শহরে কিভাবে ডিবেটে ভালো করা উচিত। তারপর ন্যাশনালি কিভাবে ভালো করা উচিত, তারপর এবং ইন্টারন্যাশনালি ইন্টারন্যাশনালি কিভাবে ভালো ভালো করা করা উচিত। উচিত। যেকোনো প্যাশন, এটা মিউজিকে হতে পারে, রাইটিং এ হতে পারে, এটসেট্রা। অলিম্পিয়াডস হইতে পারে। অলিম্পিয়াডস হতে পারে। সো দ্যাটস দ্য ফার্স্ট। হুম, সেকেন্ডলি আমি বলব যে তাদের এজ গ্রুপ থেকে আরো অ্যাডভান্স কিছু যদি করা যায় সেটার চেষ্টা করা উচিত। আচ্ছা। অর্থাৎ সাধারণত মানুষ রিসার্চ কখন করে? ইউনিভার্সিটিতে, রাইট? হুম, হুম, হুম। তারা যদি হাই স্কুলে কোনো প্রফেসরের সাথে ইমেইল করে একটা রিলেশনশিপ বিল্ড করে, তাদের ল্যাবে কাজ করতে পারে, রিসার্চে পার্টিসিপেট করতে পারে, এটার মিনিং কি? তারা তাদের এইজের থেকে আরো অ্যাডভান্স থাকছে। আচ্ছা। তো এইটা ডেমনস্ট্রেট করা যে আমি আমার এজ গ্রুপ থেকে আরো অ্যাডভান্স হওয়ার চেষ্টা করছি। আমি সবসময় চেষ্টা করছি রিকোয়ারমেন্ট ছাড়াও নিজেকে ছাড়িয়ে যেতে। হুম, এইটা খুবই ভালো একটা সিগনাল ইউনিভার্সিটিদের জন্য। আই থিংক আমি থার্ড যে জিনিসটা বলব সেটা হচ্ছে যেকোনো প্যাশন সেটা সেটাকে প্রপারলি এক্সপ্লোর করা। অর্থাৎ কারো যদি, এবং আই থিংক প্যাশন থেকে আমি আরেকটা ক্যাভিয়েট বলব সেটা হচ্ছে সেম না হওয়া। সো আই থিংক বাংলাদেশের একটা বড় প্রবলেম হচ্ছে স্কুলের সবাই একই রকম। স্কুলের সবাই যে অ্যাক্টিভিটি করে সবাই সেম অ্যাক্টিভিটি হ্যাঁ, করে। মানে হচ্ছে যে একটা স্কুলে একটা পার্টিকুলার ক্লাব ভালো, সবাই ওই ক্লাবেই যায়। এবং এটা একটা প্রবলেম, রাইট? মানে সবাই যদি সেম হয় তাহলে ডিফারেনশিয়েট কেমনে করবে একটা ইউনিভার্সিটি কে ভালো? আচ্ছা, এই জায়গায় মনে হয় নাভিদ ভাইয়ের কথাটা বলা হচ্ছে, লাইক হাউ হি ফাউন্ডেড দি ইকুয়ার্থ ক্লাব এন্ড লাইক হি শোড যে আসলে আমি পুরো একটা ডিফারেন্ট জিনিস হচ্ছে যে নিয়ে বের হইছে আমার স্কুলে। দ্যাট ওয়াজ এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি। আমি কি বলবো এটা? হ্যাঁ, সিউর, অ্যাবসোলিউটলি। সো মানে আমাদের একজন ভাইয়ারই হচ্ছে যে ব্যাচমেট নাভিদ ভাইয়া। উনি এখন অলরেডি হচ্ছে যে কার্বন নিয়ে কাজ করছে। আমার সাথে আগে একটা পডকাস্ট আছে ভাইয়ার আমাদের চ্যানেলে। সো ভাইয়া ওয়াজ ভেরি স্মার্ট এবং উনি আসলে চাইছিল এনভায়রনমেন্টাল সায়েন্সে পড়বে। এজন্য আমাদের কলেজে মোস্ট প্রবাবলি সেন্ট জোসেফের সবচেয়ে প্রমিনেন্ট ক্লাব হচ্ছে ২ টা। সিনটিলা আর হচ্ছে যে ডিবেট ক্লাব মানে জেডিসি। হুম, সেই ২ টা ক্লাবই সবাই যায়। যেমন আমরা সবাই কিন্তু ডিবেট ক্লাবে, নাভিদ ভাইয়া ডিবেট ক্লাবের। বাট হোয়াট হি ডিড যে সে যেহেতু এনভায়রনমেন্টাল সায়েন্সে এপ্লাই করবে, এজন্য সে স্কুলে একটা ইকো আর্ট ক্লাব নামে একটা মানে ক্লাব খুলছে আলাদা করে এবং ওইটার আন্ডারে একটা ইভেন্টও নামিয়েছে। এবং সে ওইটাই তার অ্যাপ্লিকেশনে দেখাইছে যে দেখেন আমি কতটা হচ্ছে যে প্যাশনেট ফর মাই এনভায়রনমেন্ট, ফর এনভায়রনমেন্ট, যে আমি একটা নিজে আলাদা ক্লাব খুলে আমি সেটা অ্যাওয়ারনেস তৈরি করে গেছি এবং হি অ্যাকচুয়ালি ইজ দ্য ফাউন্ডিং মেম্বার এবং এখন ক্লাবটা কিন্তু ভালো মতো চলতেছে। হ্যাঁ, সো মানে এইটা সে তার পোর্টফোলিওতে দেখায়। সো দ্যাটস আ ভেরি ইউনিক স্ট্র্যাটেজি, রাইট? যে রাইট। রাদার দেন জাস্ট জয়নিং ডিবেট ক্লাব, যেটা কিনা অলরেডি ভাইয়া ছিল, ভাইয়া ওয়াজ অলরেডি গুড ডিবেটার। বাট ওইটাতে ফোকাস না করে, মানে ওতে ফোকাস করছে বাট একটা আলাদা ডিমেনশন তৈরি করছে ফর হিজ পোর্টফোলিও, যেটা কিনা আবার তার অ্যাপ্লিকেশনের সাথে যাবে, মানে রেলেভেন্ট থাকবে। সো দ্যাটস আ ভেরি স্মার্ট মুভ টু হ্যাভ, আই থিংক, যেটার সাথে জেনারেল মানুষজন চিন্তা করবে না। দ্যাট ইজ আ ভেরি স্মার্ট মুভ। সো আই থিংক লাইফে সবসময় চিন্তা করা উচিত আমি কিভাবে কিছু জিনিস ডিফারেন্টলি করতে পারি। হুম, যেকোনো প্রফেশনে, রাইট? সো আই থিংক স্টুডেন্ট হিসাবেও চিন্তা করা উচিত যে আমার ইন্টারেস্ট যেটা, সেটা অনুযায়ী কি ডিফারেন্স করতে ডিফারেন্ট একটা জিনিস করতে পারি। এখানে আবার একটা জিনিস, নাভিদ কিন্তু ক্লাইমেট সায়েন্সে ইন্টারেস্টেড ছিল। হ্যাঁ, হ্যাঁ, এইজন্য ক্লাইমেট সায়েন্সে ইনোভেটিভ কিছু করেছে। এক্সাক্টলি। আই থিংক অনেকেই ইন্টারেস্টে বাইরের জিনিস করতে চায়। ও যদি একটা ড্যান্স ক্লাব খুলতো তাহলে কিন্তু এটা ভালো হতো না। ও ভালো ড্যান্সার না। আমরা কেউই ভালো ড্যান্সার না। তুমি হতে পারো, সিউর না। ভেরি ব্যাড। তো ওর প্যাশন অনুযায়ী ও একটা ডিফারেন্ট কিছু করেছে, ইন্ডিপেন্ডেন্টলি কিছু করেছে এবং ওইটা ইউনিভার্সিটিদের কাছে অনেক ভালো ছিল। এবং ও কিন্তু 100% স্কলারশিপ হ্যাঁ, 100% স্কলারশিপ। আমেরিকা পড়তে গিয়েছে। সো এই জিনিসটা অনেক হেল্প করে। সো ইন্টারেস্টিং যে আসলে হচ্ছে যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস তোমরা যেরকম ভাবো অনেকে যে বলো যে ভাই আসলে হচ্ছে যে মানে একটা জাল সার্টিফিকেট বানায় ফেললেই তো হয় এবং এটা অনেকে করেও ভাই, আমি নো বুঝছি, আমি না এখন বলতেছি না নামগুলো, বাট আই নো আ লট অফ ইউ গাইজ ডু। সো আমি এখানে যদি একটু এড করি, সার্টিফিকেট বানানো বেনিফিট হয় না কারণ ওরা মাল্টিপল এভিডেন্স দিয়ে কম্পেয়ার করে তুমি কি আসলে হ্যাঁ, কাজটা করেছো নাকি। ফার্স্ট হচ্ছে ওরা রেকমেন্ডেশন লেটারে দেখবে যে তুমি কাজটা করেছো নাকি, হুম, হুম, এবং এক্সটার্নাল রেকমেন্ডেশন আরো ভালো কলেজের কারো কাছ থেকে। অন্য কোনো মানুষ যদি স্কুলের বাইরে বলে যে ও এই কাজটা করছে। তারপর হচ্ছে মিডিয়া দেখে, অনেক সময় মিডিয়াতে জিনিসপাতি থাকে। হুম, হুম, তারপর তুমি হয়তো বলছো যে তোমার ফেসবুক গ্রুপে 50,000 মানুষ আছে, তো ফেসবুক গ্রুপের লিঙ্কটা তো দিতে হবে, রাইট? তোমার অ্যাডমিন নামটা থাকতে হবে। So অনেক সময় চেক করে এগুলো। হ্যাঁ, মানে ফ্রড করা তো সোজা না। আর আমার কাছে মনে হয় কি যে তোমার যে এসওপিটা থাকে না ওটার মধ্যে না ফুটে আসে, বুঝছো? মানে ইফ ইউ অ্যাকচুয়ালি হচ্ছে যে এরকম জাল কিছু বানাবা, এসওপিতে পড়লেই না বুঝে যারা অ্যাড হ্যাঁ, কাউন্সিলর যে না আসলে তুমি আসলে এখানে একটু ভাওতাবাজি করছো, বোঝা যায়। 100%। সো নো ওয়ে আউট। মানে আমার কাছে মনে হয় যে এই জায়গায় আসলে যেই চোরামি করতে গেছে কেউ মনে হয় পার পায় নাই। এট লিস্ট আমার জানা মতে নাই। তোমার জানা মতে থাকলে বলতে পারো। পার পাইলে আমার মনে হয় ওয়ার্থ ইট না। ৩ বছর পর ডিগ্রি রিভোক হয়ে যেতে পারে, ফিউচারে প্রবলেম হতে পারে। জাস্ট নট আচ্ছা, ওয়ার্থ ইট। এখন ভাই হচ্ছে যে যেই জিনিসটা আমি মানে আম কোয়েশ্চেন আমি করতে চাই সেটা হচ্ছে অনেক হচ্ছে স্টুডেন্ট আমাকে বলে যে ভাই আমি বাইরে পড়তে চাই। বাট আসলে সেটা জানে না যে ইজ দ্যাট পারসন ওয়ার্থ ইট অর নট, অর লাইক ইফ শি ইজ রেডি অর নট।
সো এটা কিভাবে বুঝবে যে একজন মানুষ, এবং পার্টিকুলারলি এনসিটিবি কারিকুলামের অনেকে আছে, তো তাদের তো আসলে কাউন্সিলর্স নাই বা তাদের তো আসলে কেউ জানানোর মতো কেউ নাই। তো এই একটা মানুষ যদি ডিসিশন নিতে চায়, মানে হাউ ডাজ হি ডিফাইন যে আচ্ছা ঠিক আছে আই এম মানে ওকে, মানে আই শুড বি গোয়িং ফর অ্যাব্রড স্টাডিজ? তো আমি ফার্স্টলি বলব এখানে সবাই চাইলে করতে পারে কিন্তু সবাই করতে পারবে না। হুম, হুম, রাইট? হুম। বুয়েটে সবাই চাইলে চান্স পেতে পারে বা সবাই চান্স সবাই চান্স পাবে না। পাবে না। তো আমি ওই ট্রু। ট্রান্সপারেন্টলি নিয়ে বলতে চাই, রাইট? যে কেউ যদি বলে হ্যাঁ, সবাই পারবে, তারা প্রবাবলি মিথ্যা বলছে না? হুম, ইফ হুম, হুম। অফার ইজ টু গুড টু বি ট্রু, ইটস নট ট্রু। হুম, ইটস আ স্ক্যাম। সো যেটা আমি বলব সেটা হচ্ছে তাদের যদি বেসিক্স ভালো থাকে, যে মোটামুটি গ্রেড ভালো থাকে, ল্যাঙ্গুয়েজ স্কোর ভালো থাকে, যদি তারা বেসিক রিকোয়ারমেন্ট গুলো মিট করতে পারে, তার মানে হচ্ছে তারা কোয়ালিফাইড। বাকিটা হার্ড ওয়ার্কের উপর ডিপেন্ড করে। সো এইটা হচ্ছে আমার প্রবাবলি ফার্স্ট রিফ্লেকশন হবে একটা স্টুডেন্ট হিসাবে, যে আমার কি ওই বেসিক গুলো আমি মিট করি নাকি। হুম, হুম, সেকেন্ডলি হচ্ছে আমি যদি বেসিক গুলো মিট না করি, আমি কি আগামী 1-2 বছর এগুলো মিট করতে পারবো নাকি? হুম, হুম। রাইট? আমার আইএলটিএস স্কোর যদি খারাপ থাকে, আমি কি আগামী 1 বছরের মধ্যে এটা ইমপ্রুভ করতে পারবো নাকি? আই থিংক এটা সেকেন্ড ফ্যাক্টর হওয়া উচিত। আর থার্ড ফ্যাক্টর হওয়া উচিত যে আমি মানে আমার রিস্ক টলারেন্স কি? সো যেমন বাংলাদেশে একটা মতামত আছে যে কখনোই এডুকেশন লোন নেওয়া উচিত না। ট্রু। আমি কিন্তু এটার সাথে এগ্রি করি না। আমার পয়েন্ট হচ্ছে এডুকেশন লোন নেওয়া উচিত যদি তুমি কনফিডেন্ট থাকো যে এটা রিটার্ন অন ইনভেস্টমেন্টটা ভালো। সো ফর এক্সাম্পল, তোমার যদি লোন হয় যে 40 লাখ, রাইট? হুম, হুম। 40 লাখ বাংলাদেশী টাকা, অর হোয়াটএভার। তোমার যদি গ্র্যাজুয়েশন পরে তুমি প্রত্যেক বছর 20 লাখ সেভ করতে পারো, তাইলে দিস ইজ আ গুড আইডিয়া, ট্রু। রাইট? সো ওই ক্যালকুলেশনটা করা এবং ওই কনফিডেন্সটা রাখা যে আমি জিনিসটা পারবো, রাইট? এবং ফাইনালি আমার মনে হয় কিছু স্কিল বা ট্রেটের কথা যদি বলি, এবং এটা ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, মানে এটা জানতে চাচ্ছিলাম যে আসলে অ্যাব্রড স্টাডিতে যারা যায় এদের হুম। মধ্যে কি ধরনের মাইন্ডসেট থাকা উচিত? টু বি অনেস্ট, আই থিংক ফার্স্ট মাইন্ডসেট থাকা উচিত। মাইন্ডসেট বলবো না, আমি স্কিল বলবো। সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স মানে ইন্ডিপেন্ডেন্স অ্যাবিউজ না করা। আচ্ছা। তো আই থিংক বাংলাদেশ থেকে অনেকে যায়, যেটা সারা জীবন আম্মু সব করে দিয়েছে, ট্রু, ট্রু, ট্রু। টিচার করে দিয়েছে, সকাল ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত লাইফ প্ল্যান। তারা মাঝে, মাঝে একটু স্ট্রাগল করে যখন বাইরে গিয়ে কোনো স্ট্রাকচার থাকে না, কোচিং সেন্টার সব বলে দেয় না। পুরো একটা নতুন ওয়ার্ল্ড, ওশানের মধ্যে একা থাকার মতো। তো ওই জিনিসটাতে কিছু মানুষ স্ট্রাগল করে। সো এইটার সলিউশন, ইজি সলিউশন নাই। একটা হচ্ছে তারা যখন 10 বা 9 এ থাকে একটু চেষ্টা করতে পারে, আমি কি ইন্ডিপেন্ডেন্টলি জিনিসপাতি করতে পারি নাকি? আমি কি কোচিং স্যার ছাড়া কয়টা অঙ্ক করতে পারি নাকি সেই জিনিসটা? আমার কাছে মনে হয় এখানে প্যারেন্টস অনেক ইম্পোর্টেন্ট। মানে লাইক ইফ ইউর প্যারেন্টস আর নট সামওয়ান যে কিনা তোমাকে একা ছাড়ছে জীবনে। যে লাইক ইন্ডিপেন্ডেন্ট হওয়ার এভিনিউটা দিয়েছে। ওই বাচ্চারা আসলে স্ট্রাগল করে। মানে সো নট অনলি জাস্ট অ্যাব্রড স্টাডিজ এ, ইন এভরি স্ফিয়ার অফ লাইফ প্রত্যেকটা জায়গায় তারা স্ট্রাগল করে। বিকজ লাইক তারা আসলে কখনো একা কোনো ডিসিশন নেয়ই নাই। সো দ্যাটস আ লাইক ভেরি ইম্পোর্টেন্ট থিং। হ্যাঁ, এবং এটা এগেইন আই থিংক সলভেবল, রাইট? কেউ যদি মাথায় রাখে যে আচ্ছা এই জিনিসটা আমার দেখতে হবে। আমি এভাবে নিজেকে ডিসিপ্লিন হ্যাঁ, রাখবো। অফকোর্স সলভেবল, অফকোর্স সলভেবল। রাইট? এটা এখন আমারও আসলে ইস্যুই না টু বি অনেস্ট। রাইট। সো তখন তারা গিয়ে ভালো মতো অ্যাডজাস্ট করতে পারবে। সেকেন্ড হচ্ছে আই উড সে কিউরিওসিটি, হুম, মানে কৌতূহল। যে আসলেই তারা তাদের সাবজেক্ট নিয়ে প্যাশনেট। তারা একটু রিসার্চ করতে চায়, এক্সেট্রা জিনিস চায়। এই জিনিসটা অনেক হেল্প করে। এবং থার্ড, আমি হেল্পটাকেও কোয়ালিফাই করব। কারণ সবার কিন্তু গোল এক না। কিছু মানুষ চায় আমি বেস্ট এডুকেশন চাই। কিছু মানুষ চায় আমি বাইরে গিয়ে ইমিগ্রেট করতে চাই। জাস্ট ইমিগ্রেট করতে চাই, আমার আর কোনো গোল নাই। হুইচ ইজ অলসো ফাইন। আমি মনে করি কোনো গোলই খারাপ না। হুম, হুম, হুম। সো মানুষের গোলটা মাথায় রাখতে হবে এবং গোল অনুযায়ী আগাতে হবে। ট্রু। রাইট? সো কিছু মানুষের মেইন গোল যদি থাকে আমি ইমিগ্রেট করব, আমি চাকরি পাবোই গ্র্যাজুয়েশনের পরে, রিস্ক নিব না। সো তখন তাদের প্ল্যানিংটা ওইভাবে হওয়া উচিত। যে আমি এমন একটা ইউনিভার্সিটি যাবো যেখান থেকে ইমিগ্রেট করা ইজি হবে। কিংবা আমি এনশিওর করব আমি গ্র্যাজুয়েশন আগে জবটা পাবো। তাদের কাছে হয়তো জব এভেইলেবিলিটিটাই সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট, হুইচ ইজ হুম, হুম, হুম। কমপ্লিটলি ফাইন। সো তখন তাদের ডেস্টিনেশন ওইভাবে চুজ করা উচিত যে কোন জায়গায় ইমিগ্রেশন একটু ইজিয়ার। হুম, কারেন্টলি অস্ট্রেলিয়াতে ইজিয়ার। কানাডা ইমিগ্রেশন হার্ড করছে না, কিন্তু কানাডা 30% ভিসা কম দিবে এবছর। হুম, হুম, হুম। ইউএসএ তে ইমিগ্রেশন ইফ ইউ আর গুড ভেরি ইজি, ইফ ইউ আর নট গুড একটু হার্ড। হ্যাঁ, মিডিয়াকর হলে এখন অনেকটা হার্ড হয়ে গেছে। রাইট। সো ওইটা মাথায় রাখা উচিত কোন ডেস্টিনেশনে যাবে, এবং এটার জন্য টু বি অনেস্ট এই জিনিসটার জন্য সামটাইমস কাউন্সেলর বা এজেন্সি ইজ হেল্পফুল। বাট এগেইন আমরা এই সব ডিমিস্টিফাই করার জন্য এই এআই বেস অ্যাপ্লাস.এআই বানানোর চেষ্টা করছি। সো আই উড সে এই ৩ টা জিনিস এবং গোল অনুযায়ী প্ল্যানিং এটা ইম্পোর্টেন্ট। এখন ভাই আমার নেক্সট যেটা কোয়েশ্চেন সেটা হচ্ছে যে একটা তো গেল আমাদের কি, কি ধরনের কোয়ালিটি দরকার। সো যদি আমরা কেউ হচ্ছে যে বাইরে এপ্লাই করতে চাই, ওই বাচ্চারা আসলে কোন ধরনের একাডেমিক স্কিল গ্রো করতে হবে? সো ফর এক্সাম্পল আমাদের তো একটা এনসিটিবি কারিকুলামের সিলেবাস থাকে। উহু। সো ওটা তো এক ধরনের সিলেবাস এবং বাইরে এপ্লাই করার সিলেবাসটাই ডিফারেন্ট। সো হোয়াট শুড মানে কিড লুক ফরওয়ার্ড টু ইন টার্মস অফ একাডেমিক স্কিলস যদি সে প্ল্যান করে যে সে হচ্ছে যে আন্ডারগ্রেডে বাইরে এপ্লাই করবে? তো একাডেমিক স্কিলস এর ব্যাপারে যদি আমি বলি, তো আমি ফার্স্ট এ বলব হচ্ছে ইংলিশ আর ম্যাথটা ভালো থাকলে অনেক হেল্পফুল। হুম, রাইট? এটা ফাউন্ডেশনাল, যেকোনো সাবজেক্ট কিন্তু এটাই ফাউন্ডেশন ২ টাই। ইভেনচুয়ালি।
পড়া এবং ক্যালকুলেট করা। Yeah. সো ইংলিশ ম্যাথে যদি একটু ভালো স্কিল থাকে, কম্পিটেন্স থাকে, অনেক হেল্পফুল। সেকেন্ড আমি বলব হচ্ছে নিজে, নিজে পড়ার অভ্যাসটা। কারণ কোচিং সেন্টার কিন্তু থাকবে না বাইরে। কোচিং সেন্টার ইম্পোর্টেন্ট, অনেক ভালো শেখা যায়। কিন্তু এটার বাইরেও যদি তারা একটু নিজে পড়ে, স্যাররা যারা বলে কোচিং বা স্কুলে, সেটাতে যদি আবদ্ধ না থাকে, ওইটার বাইরেও যদি একটু নিজে, নিজে জিনিসপাতি সলভ করার চেষ্টা করে, True. সেটা অনেক হেল্পফুল। বা নিজে আসলে পড়ে এসে তারপর কোচিং এ আসে। দ্যাট ইজ অলসো ভেরি হেল্পফুল। Mhm. সো ইন্ডিপেন্ডেন্টলি পড়ার অ্যাবিলিটিটা আই উড সে হেল্পফুল। আর একাডেমিকলি আমি যদি থার্ড বলি, সেটা হচ্ছে যেই টেস্টগুলো দিতে হয় সেটার প্রস্তুতি আগে থেকে নেওয়া। তো এসএটি প্রস্তুতি অলমোস্ট ৬ মাস থেকে ১ বছর লেগে যায়। আর Mhm. ল্যাঙ্গুয়েজ স্কিল যদি ভালো না থাকে, IELTS, TOEFL এগুলো প্রবাবলি ১-২ বছর আচ্ছা লেগে হ্যাঁ, যায়। এখানে I don't really know যে তুমি এটা কিভাবে অ্যান্সার করবে। সো তুমি তো আসলে মনে করো যে 11 এ অলরেডি বোর্ডিং স্কুলে চলে গেছিল। উহু, সো এবং তুমি জানতা যে ইভেনচুয়ালি তুমি বাইরে এপ্লাই করবা, মোস্ট প্রবাবলি তোমার বোর্ডিং স্কুল সেভাবে তোমাকে প্রিপেয়ার করছে। বাট বাংলাদেশে যখন একটা বাচ্চা থাকে, ও তো আসলে দিন শেষে এনসিডিবি কারিকুলামের তো একটা হিউজ প্রেশার থাকে। ওইটাকে কোপ আপ করে মানে আসলে হচ্ছে যে ওই সেম টাইমলাইনে এটা ফ্রেম কিভাবে করবে? মানে ইস দ্যাট এনি রিয়ালিস্টিক অ্যাপ্রোচ যে আচ্ছা ঠিক আছে না, তুমি তোমার এইচএসসি পড়াটাকেও ঠিকমতো পড়বা অ্যান্ড অলসো ইউ উইল টেক প্রিপারেশন ফর অ্যাব্রড। মানে ইস দ্যাট পসিবল আসলে? টু বি অনেস্ট হার্ড কিন্তু পসিবল। এগেইন অনেক মানুষ করে। হার্ড আমি জাস্ট অনেস্টলি বলতে চাই। আই থিংক আমি অনেস্ট একটা মানুষ। তো একটু ডিফিকাল্ট কিন্তু অনেক মানুষ করে। একটু প্ল্যানিং থাকলে ইজি হয়। সো আই উড সে দ্য ফার্স্ট থিং ইজ কেউ যদি আগে প্রিপারেশন নেওয়া শুরু করে বাইরে পড়ার জন্য, এটা অনেক হেল্পফুল। 10 বা 11 এর সময় যদি তারা ডিসাইড করে আচ্ছা আমি প্রিপারেশন নেওয়া শুরু করব। সো দ্যাট আমি 11 এর যখন আমি 11 এ উঠবো, তখনই যদি আমি টেস্টগুলা দিতে পারি কিংবা মেক্সিমাম জিনিস করতে পারি, ওইটা বেনিফিশিয়াল। কারণ আসলে এপ্লাই কিন্তু ১ বছর আগেই করতে হয়। ট্রু, ট্রু, ট্রু। রাইট? সো কেউ যদি 12 এর এইচএসসির পরে যেতে চায়, তাহলে ১ বছর গ্যাপ হবে। ১ বছর ইমিডিয়েটলি ধরো ৪ মাস পরে শুরু করতে হুম, চায় ইউনিভার্সিটি, যেটা বাংলাদেশে হবে, রাইট? বুয়েটে হুম। এক্সেট্রা। তাদের ১ বছর আগে এপ্লাই করতে হবে। 11 এ যখন উঠছে তখন থেকে প্রিপারেশন নিতে হবে। 11 এর শেষে এপ্লাই করতে হবে। তারা 12 এইচএসসির পরে যেতে পারবে তাইলে। সো আগে প্রিপারেশনটা নেওয়া অনেক, অনেক হেল্পফুল। সেকেন্ডলি যদি এটা না হয় তাহলে ১ বছর গ্যাপ ইয়ার, রাইট? এবং এটা বাংলাদেশে এটা আরেকটা মিসকনসেপশন। গ্যাপ ইয়ার নিলে জীবন ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এটা ইভেন এজেন্সি গুলো সেম কথা বলে। হ্যাঁ, মানে গ্যাপ ইয়ার নিলে জীবন ধ্বংস হয়ে যাবে। তারপর লাইক সবাই আগায় যাবে, বন্ধুরা আগায় কই যাচ্ছে আমি জানি না। মানে এটা তো একটা রেস না। তো তাও ভাই বিদেশে গেলে ভালো। হ্যাঁ, তাও আমার আগে গ্র্যাজুয়েট করবে। না ওইটা ট্রু। সেশন জট নাই কোনো। সেশন জট নাই। কিন্তু এই গ্যাপ ইয়ার নেওয়া ইজ কমপ্লিটলি ফাইন এবং লাইক গ্যাপ ইয়ার নিয়ে যদি তুমি একটা অনেক ভালো অপরচুনিটি পাও, ইমিগ্রেশনের চান্স পাও, লাইক ওয়াই নট? ট্রু। সো গ্যাপ ইয়ার ইজ অলসো ফাইন। আমি মানুষ চিনি যারা ১ বছর নিয়েছে, ২ বছর নিয়েছে, ৪ বছর নিয়েছে। বাট অবভিয়াসলি তখন একটা ন্যারেটিভ দিতে হয়। কেন? তাদের কারণ ছিল এটা করার। তো আ এইচএসসি যদি খুব বড় একটা প্রবলেম হয়, তাহলে অনেকে এই স্ট্র্যাটেজিটাও নেয় যে আমি এইচএসসি তে ভালো করব। আমি লোকালি কোথাও চান্স পাবো, আইবিএ, বুয়েট, হোয়াটএভার, এবং তারপর আমি ফুললি ফোকাস করব বাইরে যাওয়ার জন্য। এই সো জায়গায় আমি একটু ডিফার করি কোন জায়গায় জানো ভাই? কারণ আমার কাছে মনে হয় কি আমি তো অনেক স্টুডেন্ট পড়াই তো আমি মাইন্ডসেটটা না বুঝি। প্রবলেমটা যেটা হয় যে আম ১ম এ যখন একটা বাচ্চা 11 এ ওঠে, ওর কাছে ইনফরমেশনই থাকে না। ওই ইনফরমেশন গুলা মানে যখন ও পায় ততক্ষণ অলরেডি লেট হয়ে যায় বিকজ ও এইচএসসি কাছাকাছি চলে আসছে। রাইট। সো মনে করো এক্সাম্পল মনে করো ও জানতে পারছে যে নভেম্বরের মধ্যে ওকে এসএটি স্কোর হচ্ছে যে সাবমিট করে এপ্লাই করতে হবে। উহু, সো ও এটা জানতেই পারে জুন মাসে। So রাইট। তখন না অলরেডি লেট। সো হি ডাজ মানে ইট ডাজন্ট নো কি করে। সো পরে হচ্ছে ঠিক আছে আমি পরের বছর এপ্লাই করব। বাট পরের বছর নভেম্বর থেকে বুয়েট অ্যাডমিশন টেস্ট। ট্রু। সো ওই বছরও পারতেছে না। তাইলে ওকে বেসিক্যালি হচ্ছে যে ২ টা মানে ওর কিন্তু বিখারে গ্যাপ ইয়ার অলরেডি ২ বছর হয়ে যাওয়ার কথা। কারণ উহু, ওকে বুয়েটে করে তারপরে হচ্ছে যাইতে হবে। আর যখন অলরেডি একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়, মনে করো সেটা যেটাই হোক না কেন, তখন প্যারেন্টস বলে আসে থাক এখন এখানেই পড়ো, আবার ১ বছর গ্যাপ দিবা, আবার যাবা, কি দরকার? এটা করতে, করতে আর যাওয়া হয় না। সো আমার honestly এটা যদিও হচ্ছে আমার ভাইয়ের সাথে একটু ডিফার করবে এই জায়গাটা। বাট আমার কাছে মনে হয় যার যাওয়ার তার আগেই যাওয়া উচিত। মানে একদম ক্লাস 10, 11 এ থাকতেই প্ল্যান করা যে আচ্ছা আমাকে ফর এক্সাম্পল তুমি যদি এখন ভিডিওটা দেখে থাকো, তুমি তো এই নভেম্বরে এপ্লাই করছো না। উহু, পরের নভেম্বরকে টার্গেট করে এখনই ১ বছর ধরে প্রিপারেশন নাও। রাইট। নিয়ে এপ্লাইটা করে ফেলা যতই কষ্ট হোক মানে লাইক প্রবাবলি এবং মানে এই বয়সে কষ্টটা নিতে পারবা। ফর এক্সাম্পল তুমি এখন ২-৩ ঘন্টা ঘুমায় সার্ভাইভ করতে পারবা। নোট ট্রু। টু ওয়ারি অ্যাবাউট ইট। তো বাট তুমি যদি হার্ড ওয়ার্কটা করো যেটা ঠিক আছে আমি ২ টাকে একসাথে ব্যালেন্স করে এটলিস্ট একটা চেষ্টা করলাম আমার ১ টা বছর হচ্ছে আমি কষ্ট করলাম। মানে দ্যাট হ্যাজ লাইক মানে অ্যামেজিং হচ্ছে যে রিটার্নস ইফ ইউ ক্যান মেক ইট। আমি কমপ্লিটলি এগ্রি করি এটার সাথে যে অবভিয়াসলি আগে থেকে একটু কষ্ট করে করা বেটার এবং আসলে এটা মানুষের এগেইন গোলের উপর ডিপেন্ড করবে, রাইট? আমার মনে হয় তখন ১-২ বছর গ্যাপ দিয়েও বেনিফিটটা অনেক সময় হয় ইমিগ্রেশন, হ্যাঁ, হ্যাঁ, রাইট? ট্রু, তুমি ট্রু। যদি মাস্টার্সে যাও তাইলে দ্যাটস কমপ্লিটলি ফাইন। অনেকেই যেতে চায় এবং দ্যাটস আ গুড ওয়ে। কিন্তু তখন ইমিগ্রেশনে তুমি ইন অনেক এনি টাফ হয়ে কেসেস যায়। একটু পিছায় গেলা। তো অনেক সময় স্পেশালি কানাডা এবং ইউকে তেও অস্ট্রেলিয়া এখন ১০ বছর লাগে আমি যতটুকু জানি। অনেক টাইম লাগে। কিন্তু আ আমেরিকা যেমন তোমার স্টুডেন্ট পিরিয়ডটাকে কাউন্ট করে না।
হুম, 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 কানাডা হাফ কাউন্ট করে as far as I know. হুম। সো অনেক সময় ওরকম কিছু ক্যালকুলেশন থাকে। ইউকে যতটুকু জানি আমি যে মানে তোমার টোটাল 10 বছর থাকতে হবে আরকি। সো রাইট। টেকনিক্যালি হচ্ছে তোমার যদি 5 বছর আন্ডারগ্রেডই হয়ে যায়, তাহলে তুমি অনেক আগে গেলা। লাইক বাই দ্য এজ ইউ আর 30 তুমি হুম, অলরেডি হুম। হচ্ছে গ্রিন কার্ড পেয়ে যাচ্ছ। সো দ্যাটস আ ভেরি গুড দ্যাট থিং। ইজ ট্রু। বাট এখানে আরেকটা জিনিস হচ্ছে ইভেন দো রেসিডেন্সি রিকোয়ারমেন্ট অনেক বেশি। যেমন আমি একটা এক্সাম্পল দেব, রাইট? H-1B খুব একটা ভালো ভিসা না। আমেরিকা হুম, ওয়ার্ক ভিসা হচ্ছে H-1B। H-1B তে ইন্ডিয়ানরা যদি থাকে তাদের গ্রিন কার্ড পেতে দেয়ার আর পাইপলাইন যেখানে তাদের 50 বছর লাগবে। রাইট? এটা ইম্পসিবল। বাংলাদেশের জন্য কম লাগে, ডোন্ট ওয়ারি। বাংলাদেশের জন্য লাগে এনিথিং বিটুইন 3 to 6 ইয়ার্স ডিপেন্ডিং অন দ্য ভিসা টাইপ। তো ইন্ডিয়ানদের এত অ্যাপ্লিক্যান্ট, এত মানুষ, তো ওদের অনেক টাইম লাগে, রাইট? সো তাও কিন্তু ইন্ডিয়ানরা যায়। হুম, ভরি আকারে যায়। কারণ ওখানে অনেক বেশি যায়। ২-৩ বছর যে ইনকাম হবে তারা রিটায়ার করতে পারবে ট্রু। ইন্ডিয়াতে। সো অনেকে রেসিডেন্সি যদি না হয় তারা ওইখানে যদি একটা চাকরি পায়, ডিসেন্ট একটা চাকরি পায়, ইনকামটা অনেক হাই। হ্যাঁ, তারা ৫-১০ বছর চাকরি করে চলে আসবে লাগলে। দ্যাটস বাংলাদেশে দ্য চলে প্ল্যান। আসবে, হুম, হুম, রাইট? হুম। এবং তারা স্কিল থাকবে, ভালো জায়গায় ভালো পজিশনে থাকতে পারবে। বাট অলসো যে ইনকাম সেভিংসটা হবে দ্যাটস অনেক ম্যাসিভ, ম্যাসিভ, ম্যাসিভ। ইজ ইন দ্য ক্রোরস সামটাইমস। সো আই থিংক ওইটা চিন্তা করে ইটস নট আ ব্যাড ইনভেস্টমেন্ট। আচ্ছা, সো আমি একটু এখন হচ্ছে যে একটা কাজ করে স্ট্যান্ডার্ডাইজড টেস্টে চলে যাই। লাইক আমাদের পডকাস্টেও লাস্টের দিকে চলে আসছি। সো স্ট্যান্ডার্ডাইজড টেস্টের মধ্যে হচ্ছে যে কোনটা লাগে? তুমি এসএটির কথা বলেছো, তারপরে আইএলটিএস এর কথা বলেছো। আর কোন টেস্ট যেটা কিনা হচ্ছে যে দরকার হইতে পারে? আন্ডারগ্রেড বলো, মাস্টার্স বলো, ২ টাই বলো। এটা ডিপেন্ড করে হচ্ছে কোন দেশ এবং কোন স্টেজ। হুম, হুম, সো আমরা যদি ইউকে, অস্ট্রেলিয়ার কথা বলি, ইউজুয়ালি আইএলটিএস লাগে। ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা মাস্ট হুম। ওদের এক্সপ্লেইন করার জন্য। আইএলটিএস এর অল্টারনেটিভ গুলো হয় অনেক সময়। টোফেল হয়, ডিপেন্ড করে কান্ট্রির উপর। বাট ইংলিশ ল্যাঙ্গুয়েজে বলতে পারো, এটার উপর টেস্ট লাগে। তারপর গ্রেডস লাগে 10-12 এর, মাঝে আরো অন্যান্য ইয়ারে লাইক 9-11 লাগতে পারে। বাট এটলিস্ট 10-12 বা এসএসসি, এইচএসসি, হুম, ও লেভেলস ২ ইয়ারের এটা লাগে। আর টেস্ট অনুযায়ী মেইনলি এগুলাই লাগে এটলিস্ট ইউকে, অস্ট্রেলিয়ার জন্য। হুম। আর আমেরিকার জন্য মোস্টলি এটা ছাড়াও এসএটি বা এসিটি লাগে। যেটা আচ্ছা। হচ্ছে আরেকটা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট, অ্যাপটিটিউড টেস্ট বলে, যেটা অনেকটা টু বি অনেস্ট অনেক আমি মজা লাগতেছে এটা বলে, অনেকটা বিসিএস এর মতো, বাট বিসিএস এর মতো না। মানে ইমাজিন বিসিএস যদি অনুধাবনের উপর হইতো, একটু একটু অ্যাপ্লাইড হইতো। কম্প্রিহেন্সিভ হইতো। আচ্ছা। লাইক লজিক্যাল হইতো, মেমোরি না হলে। না, বিশেষ লজিক্যাল হয় বুঝছো? মানে আরো যদি রিটেন লজিক্যাল পার্ট, হইতো। রিটেন পার্ট। মানে হ্যাঁ। এমসিকিউ পার্টটা কোনো লজিক্যাল কিছু না। ওখানে এমসিকিউ পার্টটা অনেক লজিক্যাল। সো হ্যাঁ। ওরকম একটা টেস্ট লাগে এসএটি, এসিটি। এই ৩ টা জিনিস লাগে এবং এসএটি, এসিটি অনেক ইউনিভার্সিটিতে লাগে না। দ্যাটস দি আদার ক্যাভিয়াট। সো বেসিক্যালি এই টেস্ট গুলাই লাগে। ডেস্টিনেশন ওয়াইজ ডিপেন্ডেন্ট, এবং এই টেস্ট গুলো হলে যেকোনো স্টুডেন্ট এখন ভাই অ্যাপ্লাই এই করতে পারবে। প্রত্যেকটা জিনিসের জন্যই তো দিন শেষে যেটা হার্ডল সবচেয়ে বড় হচ্ছে টাকা। হুম, আসলে হুম। সবার কাছে টাকা নাই। সো একজন বাংলাদেশী স্টুডেন্ট যার কাছে মনে করো টাকা নাই, সে ফান্ডিংটা ম্যানেজ করবে কিভাবে? মানে হোয়াট আর দি সোর্সেস ফর দেম? দ্যাটস আ গ্রেট কোয়েশ্চেন। সো এটা অবভিয়াসলি একটা বড় হার্ডল। হুম, বাইরের পরে এক্সপেন্স আছে এবং এটা ম্যানেজ করা ইটস হার্ড। সো ফার্স্ট হচ্ছে বাজেটটা নিয়ে খুব ট্রান্সপারেন্ট হওয়া। দ্যাট ইজ টু সে তাদের স্টুডেন্টের বাবা-মার সাথে অনেক আর্লি কথা বলা উচিত যে আসলে আমরা কতটা এফোর্ড করতে পারবো। আমাদের ফ্যামিলি ধরো হুম, খুব রিস্ক না নিয়ে। তো এগেইন এটা ডিপেন্ড করে, কিছু স্টুডেন্ট কিছু জায়গায় যাওয়া যায়। হয়তো টিউশন ১০-১৫ হাজার রেঞ্জের, তারপর লিভিং কস্ট আছে। হুম, দ্যাট মাইট বি $৫০০ থেকে $১,০০০ পার মাসে। সো প্রবাবলি $২০,০০০ থেকে $২৫,০০০ নিচে একটু হার্ড। হুম, ফার্স্ট জাস্ট জিনিসটা। এখন অস্ট্রেলিয়া যেমন ২০ ঘন্টা কাজ করতে যায়, টু দ্য বেস্ট অফ মাই নলেজ, হুম, হুম, যেখানে ডিসেন্ট ওয়েজ পাওয়া যায়। সো হয়তো 20% 30% কাজ করে কামানো পসিবল। আর তারপর ওইটা সাপ্লিমেন্ট করতে পারে এডুকেশন। আম লো কস্ট অফ লিভিং যেটা আমি বলেছিলাম, ওইসব জায়গায় টার্গেট করা, এবং ওইটা কিন্তু হার্ড। লো কস্ট অফ লিভিং ইউনিভার্সিটি পাওয়াটা আসলে হার্ড। হুম, রিসার্চ করতে হয়। এবং এখানে আমি বলব এজেন্সির একটা বেনিফিট, টু বি ভেরি অনেস্ট, দেয়। তারা জানে কোন ইউনিভার্সিটিগুলা বাজেটের বিভিন্ন বাজেটের মধ্যে ফিট করা যেতে হুম। পারে। এবং আমাদের ওয়েবসাইটে চেষ্টা করছে ওইটা এআই থ্রুতে দেওয়া, এবং আমাদেরও এজেন্ট থাকবে। সো এই ২ টা কনস্ট্রেইন্ট। থার্ড হচ্ছে লোনস আছে। থার্ড হচ্ছে অনেকের ফ্যামিলি সাপোর্ট করে, রাইট? হুইচ ইজ টু সে তাদের একটা চাচা আছে কোন স্টেটে, নিউ ইয়র্কে একটা চাচা আছে। সো সে চাচার বাসায় থাকতে পারে এট লিস্ট ইনিশিয়ালি, রেন্ট হুম, হুম। বাঁচলো। কিংবা অনেক সময় ডিফারেন্ট রিলেটিভরা স্পন্সর করতে পারে। ওরা হয়তো বছরে $৩,০০০ দিল, সামথিং লাইক দ্যাট। সো দ্যাটস অ্যানাদার উপায়। ওরা তখন স্পন্সরশিপ লেটার দেয় যে আমরা সাপোর্ট করব এই স্টুডেন্টটাকে। এবং ফোর্থ হচ্ছে লোন, একটা অপশন আছে। লোনটা অবভিয়াসলি রিস্কি অপশন, রাইট? এটা খুবই কেয়ারফুলি কনসিডার করা উচিত। বাইরে তো অলরেডি অনেকে লোন নেয়। মানে লাইক বাংলাদেশে এটা নিয়ে এত বেশি মিসকনসেপশন কেন? ইন্ডিয়াতে অনেক বেশি লোন নেয়। আমি যেটা আচ্ছা, আচ্ছা। দেখেছি। আই থিংক টু সাম এক্সটেন্ট এটা সংস্কৃতি। একটা ভয় লোনের প্রতি। সো লোনের অপশনগুলো যদি আমি ফার্স্টে বলি, এমপাওয়ার ফাইন্যান্স একটা অপশন। এগুলো ইন্টারন্যাশনাল কোম্পানি। এমপাওয়ার হুম, ফাইন্যান্স একটা অপশন, প্রডিজি একটা অপশন। ওরা অনেক সময় মাস্টার্সের লোনগুলো দেয়।
তারপর লোকাল ব্যাংক থেকেও লোন নেওয়া যায়। লোন নিয়ে বাইরের প্রজেক্ট এটসেট্রা। আই থিংক বাংলাদেশ থেকে লোকাল ব্যাংকও লোন কম দেয়। খুব কম, মানে রেয়ার কেস, একদম রেয়ার কেস। যা কিন্তু আমি জানি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অনেক ইনস্টিটিউশন এই লোনগুলো দেয়। সো একটা বাংলাদেশ থেকে ভয় হতে পারে জাস্ট অ্যাভেইলেবিলিটি কম। সেকেন্ড হচ্ছে কালচার কম। থার্ডলি আমরা তো একটু রিস্ক অ্যাভার্স, রিস্ক নিতে চাই না। আমরা রিস্ক নিতেই চাই না, ট্রু। রাইট? মানে সবকিছু রিস্ক ছাড়া ইভেন আমাদের একটা জিনিস যদি অনেক বেনিফিট হতে পারে, তখন আমরা রিস্ক নিব না ফর লাইক সামথিং যেটা আরো অনেক সাফার। তো আমি লোন অ্যাডভোকেট করছি না এগেন, রাইট? আমার কোনো লোনের কিছু নাই, কোম্পানি নাই, নাথিং। আমি লোন অ্যাডভোকেট একদমই করছি না। আমি বলছি যে লোন কিছু মানুষের জন্য একটা বেনিফিশিয়াল লঞ্চপ্যাড হতে পারে এবং তখন তাদের কনসিডার করা উচিত যে আমি এত টাকা লোন নিয়ে আমি কি পে ব্যাক করতে পারবো কিনা। True. সেখানে আমি আরেকটা ক্যাভিয়েট বলবো যে কিছু ইন্ডাস্ট্রি ধরো ইঞ্জিনিয়ারিং, সেখানে তুমি গেস করতে পারো তোমার ইনকাম কত হবে। তো তুমি ওই অনুযায়ী একটা গেস করতে পারো বা প্রজেকশন বানাতে পারো যে আমি কত এত বছরের মধ্যে আমি রিপে লোনটা রিপে করতে পারবো। ওয়ার্স্ট কেস বেস্ট কেস বানালা। এখানে স্টুডেন্টের জন্য এটা হার্ড, আই নো। এখানে অনেস্টলি এজেন্সিরা হেল্প করে না, বাট করা উচিত এবং এটা আমরা ওয়েবসাইটের থ্রুতে করার চেষ্টা করবো। সো ওইটা বোঝা যে লোন নেওয়া উচিত কি আমার বা উচিত না, ওইটা কনসিডার করা। এবং এখানে আনফর্চুনেটলি আমার এই জিনিসটা বলতে হবে যে লোন নিয়ে এমন একটা ডিগ্রি পড়া যেটা রিটার্ন কম ইকোনমিকলি, সেটা একটা ব্যাড চয়েস যদি তোমার ইকোনমিকলি লাইক অবস্থা ভালো না। ভাইয়া বলছে ইঞ্জিনিয়ার হইছো, আমি বলছি না ইঞ্জিনিয়ার, খালি আমাদের দোষ। খালি আমি যদি বলি ইঞ্জিনিয়ার হও তাহলে হচ্ছে যে আমি ব্যবসায়ী, কিন্তু ভাইয়া যে বলছে ইঞ্জিনিয়ার হইতে ইঞ্জিনিয়ার না বেকার হতে পারে, ফাইন্যান্স হোয়াটএভার, কিন্তু এটা মাথায় রাখা উচিত আমি লোনটা রিপে করতে পারবো নাকি। এগেন আমার অনেক রেসপেক্ট আছে যারা ফিলসফি পড়ে, ইংলিশ পড়ে এক্সেট্রা। আমি এক টাইমে ফিলসফি পড়তে চেয়েছিলাম অ্যারিস্টটলের মতো, কিন্তু আমার যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অত স্ট্যাবলিশ না থাকে, সো লোন টোন নিয়ে এইসব ডিগ্রি পড়া যেখানে অ্যাভারেজ আর্নিং অনেক কম, আমার মনে হয় অনেক রিস্কি। সো এটা মাথায় রাখা উচিত। আচ্ছা ভাইয়া, সো লাইক মানে আমরা মোটামুটি পডকাস্টের এন্ডে চলে আসছি। সো যদি কোনো হচ্ছে যে ইয়াং প্যারেন্টস থাকে যারা কিনা হচ্ছে যে চাই, এবং ইদানিং আমি জিনিসটা দেখতেছি যে যারা হচ্ছে একটু বুমার না, একদম একটু হচ্ছে মনে করো ইয়াঙ্গার ভার্জন অফ দ্য প্যারেন্টস, তারা না অলরেডি অনেক এনথুসিয়াস্টিক। সো ফর এক্সাম্পল আমার কাছে একটা মেয়ে পড়ে হচ্ছে যে ক্লাস 9-এ। তো ওর মা আমাকে ডিরেক্টলি হচ্ছে বলছে যে বাবা আমি তো চাই ও বাইরে পড়ুক, সো হোয়াট আর দ্য থিংস দ্যাট শি ক্যান ডু। আমি বলছি আন্টি আপাতত ওকে আপনি যেটা করাইতে পারেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোতে ইনভলভ করেন, যেন হচ্ছে যে ওইটার জন্য একটা পোর্টফোলিওতে কাজে লাগে। বিকজ ক্লাস 9-এ আসলে ওকে এখন আমি কোনো আইডিয়া দিয়ে আমার লাভ নাই। সো এই টাইপের অনেক প্যারেন্টস আছে যারা কিনা হচ্ছে অনেক এনথুসিয়াস্টিক এবং তারা চায় তারা বাচ্চারা হচ্ছে যেন বাইরে যাক, মানে পড়াশোনা করুক। তাদের জন্য কোনো মেসেজ থাকলে যে আসলে হোয়াট দে ক্যান ডু টু গ্রুম দেয়ার কিডস ফ্রম দ্য ভেরি বিগিনিং। রাইট। সো আই থিঙ্ক ফার্স্ট যে জিনিসটা বলবো সেটা হচ্ছে একটু পড়াশোনা করা এটা নিয়ে, রাইট? যে কি হেল্প করে। সো তুমি যেটা বলছো এক্সট্রা কারিকুলার, এখন তো গুগলে এটা ChatGPT এসবে করতে পারে। হ্যাঁ, লাইক মাচ অনেক ইজিয়ার, রাইট? সো ওইটা নিয়ে একটু প্রিপারেশন নেওয়া। সেকেন্ড হচ্ছে ওই অনুযায়ী তাদের বাচ্চাটাকে ওইসব শুধু একটা চান্স পেলে হবে না, থ্রাইভ করতে হবে। সো ওই ইন্ডিপেন্ডেন্টলি একটু পড়ার স্কিলটা দেওয়া কিংবা তাদের একটু লিডারশিপ কিভাবে করতে পারে এগুলোতে ইন্সপায়ার করা। আই থিঙ্ক ওইটাতে একটা রোল থাকে। আর থার্ড হচ্ছে ইনফরমেশন, রাইট? বা প্রোগ্রামগুলো খুঁজে বের করার জন্য। সো অনেকে এগেন ডিরেক্টলি এটার জন্য এজেন্সিতে যায়। আমার মনে হয় ওখানে নিজে কিছু করা উচিত। সো তারা ChatGPT ইউজ করতে পারে, এক্সেট্রা ইউজ করতে পারে, তারা আমাদের প্ল্যাটফর্ম ইউজ করতে পারে। এবং অনেস্টলি আমাকে যদি কোনো প্যারেন্ট ইমেইল করে আমি 100% রিপ্লাই দিব। আমি চেষ্টা করি মোস্ট ইমেইলস রিপ্লাই দেওয়া। সো আমি কি আমার ইমেইলটাও দিয়ে দেব? হ্যাঁ, শিওর, আমি এটা মানে নিচে দিয়ে দিবেন ডেসক্রিপশনে। শিওর, ইয়া। সো আমার মানে এই ডোমেইনের জন্য আমার ইমেইল হচ্ছে srijan@applus.ai। সো APPLASH.ai তুমিও দিয়ে দিবা। তো এখানে কোন প্যারেন্ট যদি ইমেইল করে আমি I'll be very happy to ইমেইলে রিপ্লাই দেওয়ার জন্য। এবং আমরা কিছু কমিউনিটি বানাচ্ছি, ফেসবুক কমিউনিটি, যেখানে আমরা যেকোনো কোয়েশ্চেন অ্যান্সার করবো। আমাদের ডেডিকেটেড মানুষ থাকবে টিচিং অ্যাসিস্ট্যান্টের মতো, যাদের কাজ হবে কোয়েশ্চেনগুলো অ্যান্সার করা। সো ওইটা একটা উপায় হতে পারে প্যারেন্টস বা স্টুডেন্টস আরো ইনফরমেশন পাওয়ার জন্য। নাইস। আর হচ্ছে যে এনি স্টুডেন্ট হু ইজ ড্রিমিং ফর অ্যান অ্যাব্রড, মানে এনি ইয়াং বাংলাদেশি, আমি যদি আরেকটু সহজ করে প্রশ্ন করি। সো লাইক মনে করো যে ইউ আর গিভিং অ্যান অ্যাডভাইস টু দি ইয়াঙ্গার সৃজন হু ইজ লাইক এট গ্রেড 10, তুমি এক্স্যাক্টলি তাকে কি অ্যাডভাইস দিবা? লোডেড কোয়েশ্চেন। সো আমি যদি আমাকে নিজে ক্লাস 10 অ্যাডভাইস দিতে হতো, আমি ফার্স্টলি বলবো হচ্ছে বিলিভ ইন ইয়োরসেলফ মোর দ্যান এনিওয়ান এলস বিলিভস ইন ইউ। জন সিনা। ইজ দিস জন সিনা? জন সিনা, ইউ ক্যান সি মি, রাইট? না, আমরা গতকাল রাতে ওইটা নিয়ে মজা করতেছিলাম। হ্যাঁ। সো না, সেলফ বিলিফের উপর কিছু নাই। ট্রু, এগ্রি। তোমার নিজের উপর বিশ্বাস আনতে হবে দুনিয়ার বিশ্বাস আসার আগে। ইট ডাজন্ট ম্যাটার তোমার টিচার কি বলে, ডাজন্ট ম্যাটার তোমার লাইক গার্লফ্রেন্ড কি বলে, লাইক নাথিং ম্যাটার্স। সো তোমার সেলফ বিলিফ, সেলফ কনফিডেন্স রাখতে হবে এবং কনফিডেন্সটা তোমার প্রেজেন্টে না, তোমার ফিউচারের উপর রাখতে হবে, রাইট? আমি যখন হার্ড ওয়ার্ক করি, বড় ড্রিম নিয়ে আমি যে কোনো কিছু করতে পারবো। সো আই থিঙ্ক এই সেলফ কনফিডেন্সটা অনেক ইম্পর্টেন্ট এবং আমি নিজেকে আরো বলতাম কনফিডেন্ট হওয়ার জন্য। সেকেন্ডলি প্রবাবলি আমি বলতাম হচ্ছে টাইম ওয়েস্ট কম করার জন্য।
Yeah, টু বি ভেরি রিলস অনেস্ট। সারাদিন না দেখা। রিলস সারাদিন না দেখা, মোবাইলটা লক করে রাখা এবং আমার গোল অনুযায়ী জাস্ট প্রস্তুতি নেওয়া, রাইট? এবং আমি যদি একটা ছোট ক্যাভিয়েট বলি, আমি যদি ফেরত যেতাম, আমি প্রবাবলি আরো অনেক অঙ্ক করতাম। মানে আই থিংক আমি ল্যাঙ্গুয়েজে খুব ভালো। Yeah. আমি অঙ্কতে খারাপ না, আমি কম্পিউটার সায়েন্স পড়ছি স্ট্যানফোর্ড থেকে। তো আমি ধরো টুরিং অ্যাওয়ার্ড পাবো না, ওই লেভেলের রিসার্চার হতে পারবো না। তো আমি আমার ম্যাথামেটিক্যাল স্কিলটা অনেক স্ট্রং করতাম। আমার আব্বু অনেক বলতো যে অঙ্ক করো, অঙ্ক করো, অঙ্ক করো, কারণ আমার আব্বু বুয়েটের গ্রাজুয়েট Yeah. ছিল। আমি বলছি অঙ্ক করে কি হবে, মানে এত। সো আমি জাস্ট মোটামুটি করছি, কিন্তু আমি হয়তো ম্যাথ অলিম্পিয়াড ট্রাই করতাম, এক্সেট্রা ট্রাই করতাম। যেটা ইম্পর্টেন্ট না, জাস্ট স্কিলটা বাড়ানো ইম্পর্টেন্ট, রাইট? সো আমি True. এই ৩ টা জিনিস করতাম। মানে the first thing যেটা আসলে I couldn't get my head out of যে মানে believe in yourself even when no one is believing in you. I guess this is the most important part for any person to become successful because মানে একটা তোমার লাইফে একটা স্টেজ আসবে যেখানে you'll dream about something যেটা কিনা তুমি বাদে কেউ বিশ্বাস করে না। Like no one believes যে আসলে এটা কোনোদিন হওয়া সম্ভব and you're the only person যে কিনা বিশ্বাস করছে আচ্ছা এটা হইতেও পারে। For example মানে যখন আমার ভাইয়ের সাথে কথা ছিল about Applause, আমিও না অনেক কোয়েশ্চেন করতেছিলাম যে আচ্ছা how is এটা পসিবল, how is it gonna be happening and মানে the only vibe that I got from him was না এটা পসিবল, এটা হবে। And if I ask him how, he will give me a very long paragraph যে এটা আমি করব। But I also know যে এগুলোর সবকিছু নাও হইতে পারে। But the only thing that matters is যদি কোনো কিছু না হয় he will again pivot back and try to do it again. I guess that's what matters যে anything that you want to do সেটার ব্যাপারে হচ্ছে যে first you have to believe it এবং বিশ্বাস করতে হবে যে সবাই বোকা, তুমি একাই বুদ্ধিমান। I guess that arrogance needs to be there. যদি হচ্ছে ওই arrogance টা না থাকে আসলে I don't really think someone can build something because every single person who is trying to build something new, he is trying to break the norms এবং মানে ওটা কেউ পছন্দ করে না apart from that person himself. 100%. Just only caveat হচ্ছে you have to be like Cristiano Ronaldo. যে arrogance has to be backed by intense hard work, right? এবং ওইটা justified arrogance. হ্যাঁ। তো আমি তোমার সাথে না মানে রোনালদোর কথা যেটা বললাম মানে I remember that interview মানে সবাইকে জিজ্ঞেস করতেছে who is the best player in the world, সবাই এক একজনের নাম নিচ্ছে, রোনালদো বলছে me and everyone was laughing. Yeah. He didn't laugh, he was actually meaning it. And years later যখন তাকে আবার ক্লিপটা দেখে জিজ্ঞেস করছে why did you say that, he বলছে যে if I don't believe I'm the best player in the world, why would you believe? And I was like, right, the guy is right. Why would anyone believe in you? So never stop believing, I guess. Right? John Cena apparently. Apparently. Okay, thank you Srijan ভাইয়া for this amazing podcast. I really hope যে তোমরা যারা পডকাস্টের প্রোডাক্ট দেখেছো তোমরা একটা ভালো আইডিয়া পেয়েছো বাইরে অ্যাপ্লাই করতে হয় কিভাবে and stuff. সাধারণত আমরা সবাই তোমাদেরকে জাস্ট মেডিকেলে পড়ো, ইঞ্জিনিয়ারিং পড়ো, এগুলো বলতে বলতে মাথা নষ্ট করে দিই। আমি নিজে যখন কলেজে ছিলাম তখন আমাকে রওসম ভাই ফর দ্য ফার্স্ট টাইম আসলে এই জিনিসগুলো জানাইছিল। রওসম ভাই পরে ব্রাউন ইউনিভার্সিটিতে গেছে, অ্যামেজিং গাই। সো আমি ওনার কাছ থেকে জানছিলাম এবং আমি মানে তখন হচ্ছে আমি আমার আব্বু-আম্মুর সাথে কথাও বলছিলাম, বুঝছো? যে আমি বাইরে যেতে চাই। যেতে পারি নাই একটা কারণ হচ্ছে আমার আব্বু-আম্মু একটা কথা, তুই আমার বড় ছেলে। এখন তোকে পাঠাইলে আমি কিভাবে কি থাকবো? সো I got the point. No মানে কি বলে এটাকে regrets about it. বাট আমার কাছে মনে হয়েছে যে যদি আমি আরো আগে জানতাম হয়তোবা আমার লাইফটা ডিফারেন্ট হইতো। অ্যান্ড I want যে কেউ যেন এই ইনফরমেশনগুলো এই পডকাস্ট থেকে শুনে যেন তার লাইফে এপ্লাই করে সে একটা কিছু ডিফারেন্ট করতে পারে। আমি বলছি না তুমি এই পডকাস্টটা শুনে সব অ্যাপ্লিকেশন প্রসেস জেনে গেছো। বাট I wanted you to have that curiosity যে লাইফটা কেমন হইতে পারে, what are the things that you can actually achieve এবং মানে your dreams should have no bounds. So I really hope যে তোমরা এই জিনিসটা এখান থেকে শিখবা এবং যদি কোনো প্রশ্ন থাকে আমি ডেসক্রিপশনে ভাইয়ার মেইল দিয়ে দিচ্ছি। সো তোমাদের যে কোনো প্রবলেম থাকলে ভাইকে মেইল করতে পারো। অ্যান্ড আমাদের অ্যাপ্লাসের পক্ষ থেকে যে কমিউনিটি গ্রুপসগুলো থাকবে আমি সেগুলো হচ্ছে এটাতে অ্যাটাচ করে দিব সো দ্যাট ইউ গাইস ক্যান গেট অ্যাডেড টু ইট। অ্যান্ড অ্যাপ্লাসটা তোমরা একটু লগ ইন করে দেখো যে আসলে এটা কেমন কি, এখানে কি কি আছে না আছে। আমি নিজে ইউজ করছি অ্যান্ড ইটস ভেরি গুড। আই রিয়েলি হোপ যে হচ্ছে যে তোমাদের অনেক ভালো লাগবে।